আজ আমরা গ্র্যাভিটি নিয়ে বেশ কিছু এমসিকিউ দেখব। এই ভিডিওগুলো ইফেক্টিভ হবে কাদের জন্য? যে অনেক দিন ধরে হয়ে গেছে যে গ্র্যাভিটি একটু ভুলে গেছি, সূত্রগুলো মনে নাই, বা একটু এমসিকিউ করতে হবে। অনেক সময় দেখা যায় না যে আমরা অনেক এমসিকিউ করি, মনে হয় যে আসলে হয়েছে, কিন্তু দেখবা যে অনেক সময় পরে দেখা যায় অ্যান্সারটা কিন্তু ওরকম ছিল না, পরে দেখা যায় যে ভুল গেছে। তো ওই সকল এমসিকিউগুলো আমি দেখাবো যে কোথায় কোথায় আসলে ভুল যায়, কিভাবে সঠিকভাবে করতে হবে। তাহলে চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা দেখো, তোমরা একটু নিজের আগে চেষ্টা করবা, বুঝছো? আর আমি তো এমনিই করাই দিচ্ছি। তো প্রথমে বলা ভর স্থির রেখে, তাহলে ভর স্থির রাখা হয়েছে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হলে দিনের দৈর্ঘ্য কত হবে? তো ব্যাসার্ধর সাথে দিনের দৈর্ঘ্য, তাই না? তাহলে মনে পড়ে কি? কেপলারের সূত্র মনে পড়ে। কী ছিল কেপলারের সূত্র? কেপলারের সূত্র ছিল টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? T1 ডিভাইড বাই T2 তার হোল স্কোয়ার সমান লিখতে পারি কি R1 বাই R2 তার হোল কিউব। তাহলে কোশ্চেনে কি বলা? কোশ্চেনে বলা যে ব্যাসার্ধ নাকি অর্ধেক করা হয়েছে, তাহলে R1কে আর রেখে দাও, আর R2কে অর্ধেক করে ফেলো, দিলাম অর্ধেক করে। তাহলে T1, হ্যাঁ T1 কি বলা হয়েছে যে দিনের দৈর্ঘ্য কত হবে। তাহলে একদিনে কত ঘন্টা হয়? 24 ঘন্টা। আমি এটা ঘন্টাতে রাখতেছি, বুঝছো? তোমরা চাইলে সেকেন্ডেও নিতে পারো, তবে সাধারণত এই টাইপের অপশানগুলো দেখবা ঘন্টাতেই থাকে, ঘন্টায় থাকে বা বছরে থাকে, তা আমি ঘন্টাতে রাখলাম। তাহলে বের করতে হবে আমার T2, বসাই দিলাম, বসাই দিয়ে কী বের করব? T2 বের করব। হলো? অঙ্ক হলো? হয়নি কিন্তু, অঙ্ক গেছে, অঙ্ক ভুল গেছে। দেখো তো, আমি কিন্তু শুরুতেই বলে নিছি যে আমি কিছু কিছু অঙ্ক কিন্তু ভুল নিয়মে করব, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কোথায় অঙ্ক ভুল গেছে। দেখো তো কোথায় ভুল গেছে, কি মনে হয় কোথায় ভুল গেছে? দেখো ভুল গেছে এই আরে। কেপলারের সূত্রে যে আর ছিল, এই আর কি কোনো গ্রহের ব্যাসার্ধ ছিল বলো তো? কেপলারের সূত্রে আর কিন্তু কোনো গ্রহের ব্যাসার্ধ ছিল না। এই আর ছিল কি? এই আর ছিল প্ল্যানেট থেকে প্ল্যানেটের দূরত্ব। মনে রাখবা কিন্তু কটাটা। আর ছিল প্ল্যানেট থেকে প্ল্যানেট এর দূরত্ব, মনে থাকবে, সব সময় মাথায় রাখবা। এখন তাহলে কোশ্চেন হয়, তাহলে করবো কীভাবে এটা? প্ল্যানেট থেকে প্ল্যানেটের দূরত্ব না হয় বুঝলাম, এই কোশ্চেন তাহলে করবো কীভাবে? চিন্তা করো তো। আচ্ছা একটু মনে করে দেখো তো, ফিজিক্সের এই চ্যাপ্টার ছাড়া আমরা আগের কোনো চ্যাপ্টারে দূরত্বের সাথে সময়ের কোনো সূত্র পড়ছি? দূরত্ব মানে ব্যাসার্ধ আর কি, ব্যাসার্ধের সাথে সময়ের কোনো অঙ্ক টঙ্ক সূত্র কিছু মনে পড়ে? একটু মনে করে দেখো তো। পড়ছিলাম কিন্তু। ওই যে মনে করে দেখো, বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত না হলে কৌণিক ভরবেগ কিন্তু সংরক্ষিত থাকে। তাহলে টর্কের মান শূন্য হলে এল সবসময় কনস্ট্যান্ট থাকে। হ্যাঁ, এখন তাহলে তুমি বলতে পারো তা আপনি বুঝলেন কী করে যে এখানে টর্কের মান শূন্য? আসলে দেখো হয়েছে কি, এই কোশ্চেনে কিন্তু বলা যে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে। তা অর্ধেক কি আমি করছি নাকি? কোশ্চেনে কি বলা হয়েছে যে ফোর্স দিয়ে আমি অর্ধেক করছি? কোশ্চেনটাতে এমনটা বলা নেই, তাই না? তার মানে ধরে নিতে হবে এমনি এমনি অর্ধেক হয়ে গেছে। তা আমি তো কোনো এক্সটার্নাল কোনো ফোর্স বা কোনো টর্ক আমি তো কিছু দেইনি। তাহলে আমি যেহেতু কিছু দেইনি, তাহলে নিশ্চয়ই টর্ক এখানে শূন্য ছিল। তাহলে টর্ক যদি শূন্য হয়, তাহলে লিখতে পারি কৌণিক ভরবেগ কী হবে? কনস্ট্যান্ট হবে। এটা মনে হয় বুঝতে পারছো। তাহলে দেখো এবার কী করতে পারি। কৌণিক ভরবেগ, এটার একটা সূত্র ছিল আই ওমেগা, মনে আছে কিন্তু? হ্যাঁ, কৌণিক ভরবেগের দুইটা সূত্র ছিল, একটা ছিল আই ওমেগা, আর কত সূত্র মনে রাখবো? একটা ছিল আই ওমেগার, একটা ছিল এম ভি আর। তা আমি এখানে ইউজ করতেছি আই ওমেগা, কারণ জড়তার ভ্রামকের ব্যাপার আছে তো। পৃথিবী মনে আছে, পৃথিবীকে আমরা নিরেট গোলকের মতো বিবেচনা করি। তাহলে দেখো আমরা লিখতে পারি আয়ন ওমেগা 1 ইজ ইকুয়ালস টু I2 ওমেগা 2। ঠিক আছে, ওকে। তাহলে আয়নের মান বসাও। পৃথিবী কিন্তু নিরেট গোলক, নিরেট গোলকের জড়তার ভ্রামক কী ছিল? 2/5 mr²। কোশ্চেনে কিন্তু আগে থেকেই বলা যে ভর স্থির রাখা হয়েছিল। আরেকবার দেখে নাও, এই যে কোশ্চেনে বলা, এমনি এমনি বলেনি কিন্তু, বুঝছো? শুরুতে মনে হয়েছিল মনে হয় এমনি এমনি বলছে। তাহলে ভর স্থির রাখা ছিল। আচ্ছা ওমেগা, ওমেগাকে লেখা যায় 2π/t, তাও আমরা পড়ছি। এই যে 2π/t1 দিলাম, এইখানে দিলাম, রেখে দিলাম এটা, এই পাশে আসো। 2/5, ভর কিন্তু স্থির। ও সরি, আমি আর বসাতে ভুলে গেছি, সরি, এখানে তো আর ছিল, 2/5 mr² ছিল, তাই না? তাহলে এটাকে রেখে দিলাম mr², এটা তো ছিল, আমি বুঝতে ভুল হয়ে গেছে আমার এখানে করা। আচ্ছা, এইখানে তাহলে ব্যাসার্ধ কী করা হয়েছে? অর্ধেক।
তাহলে দেখো ব্যাসার্ধ করে দিচ্ছি অর্ধেক, হ্যাঁ স্কোয়ার করে দিলাম, আর এই পাশে লিখে দিলাম 2π/T2। ঠিক আছে, তাহলে আসো আমরা এটা শেষ নামাই। তাহলে দেখো তো দুই পাশ থেকে কী কী কাটা যায়। 2/5 কাটা, কাটা, r² কাটা, 2π কাটা। তাহলে এই পাশে থাকে 1/T1, তা T1 আমি বলছি যে 24 ঘন্টা ধরো, ভালো কথা। এই পাশে আসো কি আসে 1/4 ইন্টু 1 কি থাকে T2 থাকে। তাহলে এইখান থেকে আমরা T2 এর মানটা বের করে নিয়ে আসি। তাহলে T2 কত আসবে? 6 ঘন্টা। তার মানে কি হলো, পৃথিবীর ব্যাসার্ধ যদি হঠাৎ অর্ধেক হয়ে যায় তাহলে তখন একদিনে কত ঘন্টা হবে? 6 ঘন্টা হবে, বুঝছো? তাহলে বলো তো দিনের দৈর্ঘ্য বেড়ে গেল নাকি কমে গেল? নিজেরা চিন্তা করো, চিন্তা করে কমেন্টে জানাও। তাহলে অ্যান্সার হবে 6 ঘন্টা। ঠিক আছে, 2 নাম্বার কোশ্চেনে দেখো আমাদের বলা যে দুইটা ভর আছে, উপগ্রহের ভর যথাক্রমে m আর 2m, আর তারা যেই সার্কেলে ঘুরতেছে সেই সার্কেলে রেডিয়াস বলা আছে একটা আর একটা 2r। এই ব্যাসার্ধের কক্ষপথে সে হচ্ছে ঘুরতেছে। তা আমাদের কোশ্চেনে বলছে যে কক্ষীয় বেগের রেশিও কত হবে, কক্ষীয় বেগের মানটা কত হবে, ওইটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তো চলো শুরু করি। কক্ষীয় বেগের সূত্রটা কী ছিল দেখি, একবার লিখি কক্ষীয় বেগের সূত্রটা। v সমান ছিল √gm ডিভাইড বাই ছিল r। এই আর কিন্তু অবশ্যই সেন্টার থেকে, এটা মনে রাখো, আমি লিখে দিচ্ছি, আর সেন্টার থেকে মাপতে হবে, সেন্টার থেকে। মানে অনেক সময় দেখা যায় আমাদের বইতে ওটা r+h লেখা, তা তুমি r+hও লিখতে পারো, তা আমি ছোটো আর লিখলাম। ঠিক আছে, তাহলে সূত্র দেওয়ালো gm/r বা r+h। তাহলে আমাদের সম্পর্ক কার সাথে? সম্পর্ক হচ্ছে ভরের সাথে, আর সম্পর্ক রেডিয়াসের সাথে। তাহলে যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো, v = m/r লিখতে পারি। তাহলে আমার দরকার 1-2 আকারে, তাই না? তাহলে আমি দেখো এইভাবে লিখলাম v1/v2 সমান √, যেহেতু ভরের সাথে সমানুপাতিক, তাহলে m1/m2 দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, তাহলে লিখে দিলাম r2/r1। পারি লিখতে? তাহলে মানটান বসাবো। মানটানে কি বলা, যে প্রথমটার ভর হচ্ছে m আর দ্বিতীয়টার ভর হচ্ছে 2m, তাহলে হাফ থাকলো। ব্যাসার্ধের অনুপাত কত? 1:2, তার মানে উপরে যাবে 2। তাহলে রেশিও কত হবে? 1:1। হয়েছে নাকি এটাও কাটবো? গেছে, এটাও ভুল গেছে। দেখো সূত্রের পরিচয়, এই অধ্যায়ে একটা সমস্যা যে আমরা সূত্রের পরিচয়গুলো ভালোভাবে বুঝি না। হ্যাঁ, সূত্রের পরিচয় কিন্তু বোঝা খুব জরুরি। এখানে জি তো ছিল ইউনিভার্সাল কনস্ট্যান্ট, ঠিক আছে, আরও আমি লিখছি যে সেন্টার থেকে, সেটা নিয়েও সমস্যা না। যে ব্যাসার্ধ দেওয়া আছে, তো কক্ষপথের ব্যাসার্ধই। আচ্ছা, কক্ষপথের ব্যাসার্ধ কি আবার এই স্টেজ ভাবো না, কিন্তু কক্ষপথের ব্যাসার্ধ মানে এইরকম দেখো, মনে করো যে এই হচ্ছে গিয়ে যদি হয় অরবিট, আর মনে করো এই যে পৃথিবী এইখানে তো ঘুরতেছে এই স্যাটেলাইটেই, তো এই আর মানে কিন্তু এই টোটালটা মানে এরকমই। ওই পৃথিবী তো বড়, মানে পৃথিবী তো বড় করে দিই, ওই r+h মানে কিন্তু আসলে কক্ষপথের ব্যাসার্ধ, মানে এইখানে ওই ছোটো একটা আসে, ও ছোটোর ভিতরে r+h আছে, ওটা নিয়ে কোনো সমস্যা না। দেখো সমস্যা হচ্ছে এই ভর নিয়ে। এই যে ভর, এই ভরটা কার ভর ছিল? এই ভরটা কি স্যাটেলাইটের ভর ছিল, উপগ্রহের ভর ছিল, নাকি যাকে কেন্দ্র করে ঘুরবে তার ভর ছিল? বলো তো। এই ভরটা কিন্তু ছিল যে স্যাটেলাইট বলো বা উপগ্রহ বলো, যাকে কেন্দ্র করে ঘুরবে তার ভর। যাকে কেন্দ্র করে ঘুরবে, খুবই ইম্পর্টেন্ট, লিখে নাও, যদি মনে হয় যে ভুলে যেতে পারো লিখে নাও। এই ভরটা ছিল যাকে কেন্দ্র করে ঘোরা হবে তারপর। ঠিক আছে, এটা মনে রাখবো। দেখো ফিগারটা এরকম, আমি যদি ফিগারটা একটু এঁকে দেখাই, তাহলে ফিগারটা আসবে না এরকম, যে এই আমাদের পৃথিবী, তো এইখান থেকে দুইটা সার্কেলে ঘুরতেছে, এই একটা সার্কেল, এই একটা সার্কেল, এই একটা, আর একটা বড় সার্কেলে মনে করো আরেকজন আছে। তো দুইটা প্ল্যানেট দেখিয়ে একটা প্ল্যানেট হচ্ছে এইখানে বা স্যাটেলাইট বিবেচনা করতে পারো, উপগ্রহ বলা, আরেকটা মনে করো এইখানে আছে, কথার কথা এইখানে আছে। তাহলে সেন্টার থেকে এইটা আমাদের দেওয়া আছে r1, আর সেন্টার থেকে আরেকটা দেওয়া আছে r2, তাহলে এইটা হচ্ছে আমাদের r2, বুঝছো? এখন কথা, এদের ভর বলা, একজনের হচ্ছে m আর একজনের 2m, তাতে আমার কি যায় আসে? আমার কক্ষীয় বেগের যে সূত্র ছিল, ওর ভিতরে যে ভরটা ছিল, এই ভরের পরিচয় ছিল আমি যাকে কেন্দ্র করে করবো তার ভর। তা আমরা দুজনেই তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছি, তাই না?
বা কোনো একটা নির্দিষ্ট প্ল্যানেট আছে ওটাকে কেন্দ্র করে ঘুরতেছি, তাহলে এই ভরের মান তো ফিক্সড। বুঝছো কথা? এই ভরের মান কিন্তু ফিক্সড, মানে দুজনে একজনকে কেন্দ্র করে ঘুরতেছি, তাই একজনকে কেন্দ্র করে ঘুরলে কি চেঞ্জ হবে নাকি? মোট কথা সহজ হিসাবেটা মনে রাখবা, সূত্রের ভেতরে কোথাও স্যাটেলাইটের ভর বলো বা যে ঘুরবে তার ভর কিন্তু নেই। হ্যাঁ বলতে পারো কেন নেই, এটা হবে না। না হবে না, তোমরা যে ডেরিভেশনটা দেখো, আমি ডেরিভেশনটা একটু দেখাই দিই। দেখো এখানে কনসেপ্ট কী ছিল, যে এই স্যাটেলাইট সার্কুলার মোশন করে, এই স্যাটেলাইটটাতে না সার্কুলার মোশনের জন্য কোন বল লাগে? কেন্দ্রমুখী বল লাগে। কেন্দ্রমুখী বলের সূত্র কী ছিল? mv²/r। তাহলে যে সার্কুলার মোশন করবে তার ভর তো ধরলাম সেটা ছোটো এম, তার অরবিটাল ভেলোসিটি ভি, সে যে রেডিয়াসে ঘুরবে সেটা আর। তা আমরা কিন্তু শিখছি কেন্দ্রমুখী বলের একটা যোগানদাতা থাকতে হয়, প্রোভাইডার থাকতে হয়। তাহলে এই প্রোভাইডারটা কে হবে? এই স্যাটেলাইট আর এই পৃথিবী, এদের মধ্যকার যে গ্র্যাভিটেশনাল ফোর্স আসে সেটাই কিন্তু কেন্দ্রমুখী বলের যোগান দিবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্র কী ছিল? gmm/d², তাই না? তাহলে বসাই দিলাম, দেখো gmm/r²। তাহলে একটু ভালো করে নোটিস করো তো কোনটা কেটে যায়। এই দেখো ছোটো এম কিন্তু কেটে যায়, মানে এইখান থেকে বেসিক্যালি এই সূত্রটা আসে। তাহলে আমরা খেয়াল রাখবো যে কক্ষীয় বেগ কখনো তার নিজের ভরের উপর নির্ভর করে না, যাকে কেন্দ্র করে ঘুরবো অন্যটার ভরের উপর নির্ভর করে। তাহলে আসো এবার সলিউশন করি। সলিউশন কেমন হবে? v1/v2 সূত্র হবে √r2/r1। ভর কিন্তু ফিক্স থাকবে, বুঝছো? তো মান বসাই দিবা, ওটা মানটান তো দেওয়া ছিল, নিজেরা পারবে এখন পাতে দিতে। 1:2 ছিল, তাহলে r2 কত হবে? 2 হবে, তাহলে √2:1 হবে। বুঝছো? করে নিবা নিজেরা। তো আমরা 3 নম্বর কোশ্চেনটা শুরু করি। দেখো এই কোশ্চেনটা মেবি হ্যাঁ বুয়েটেই আসছে এই কোশ্চেনটা। তো বুয়েটের কোশ্চেনটা ছিল এম ভরের একটা বস্তুকে যথাক্রমে ওরা ভাগ করছিল, একটা এম আর একটা ছিল, এটা বড় এম ছিল মেবি, আরেকটা অংশে ভাগ করা হয়েছিল বড় এম মাইনাস ছোটো এম। তো আমাদেরকে বলা হয়েছিল যে ব্যবধান, নির্দিষ্ট ব্যবধানে যদি রাখি তাহলে আকর্ষণ বলের মান ম্যাক্সিমাম হবে, এই রেশিওটা ভর ভাঙনের রেশিওটা কেমন হলে। তো বইটার অঙ্কটাতে ছিল যে একটা বড় এম ছিল, ওটাকে ভাগ করা হয়েছিল ছোটো এম, তাহলে বাকিটা হবে কত? বড় এম মাইনাস ছোটো এম। তো আমরা এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্সের মান বের করছিলাম, বের করে ভরের সাপেক্ষে ওই ফোর্সের ডেরিভেশনের মানটা শূন্য করে মান বের করছিলাম। ব্যাপারটা এরকম ছিল, মানে আমি একটু মনে করাই দিচ্ছি, রিমাইন্ড করে দিচ্ছি, বইটার কোশ্চেনটা এরকম ছিল। তা আমি এখানে একটু ঘুরাই দিছি। দেখো আমি এখানে কি করছি, ভরের ভাঙনটা একটা অংশে দিছি এক্স এম আর একটা অংশে দিছি 1 - x × m। যদি এই রেশিওতে ভাগ করা হয়, কোশ্চেন একই, যে ভরের ভাঙনটা বা ভরের রেশিওটা কেমন হলে আকর্ষণ বলের মান সর্বাধিক হবে। আচ্ছা এইখানে একটা কমন কোশ্চেন সবাই করে, যে আকর্ষণ বল সর্বোচ্চ হবে নাকি এই কথাটা সর্বনিম্ন হতে পারতো কিনা, বা সর্বোচ্চ বা সর্বনিম্ন কখন হবে এ আমরা বুঝবো কিনা, বোঝার কোনো উপায় আছে কিনা। তা হ্যাঁ, এটা কিন্তু বোঝার একটা উপায় আছে। দেখো আমি একটু দেখাই, এটা আমি আগেও অনেককে দেখাইছি, তারপর আরেকবার দেখো। মনে করো আমি তোমাকে দুইটা গ্রাফ দিলাম এইভাবে, এই দুইটা গ্রাফ, বলো তো এই দুইটা গ্রাফের মধ্যে কোথায় সর্বোচ্চ আর কোথায় সর্বনিম্ন বিন্দু আছে? তা তোমরা বলবে যে এইখানে, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু আর এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু, তাই না? তো দেখো আমি যদি বলি এই বিন্দুতে ঢাল কত, আচ্ছা ঢাল কাকে বলে? এক্স অক্ষের সাথে কোণ। তাহলে এই বিন্দুতে দেখো তো এক্স অক্ষের সাথে কোণ কত হয়? 0°, মানে ঢাল 0। তাহলে তোমরা বলবা ঢাল মানে তো লম্ব বাই ভূমি, তাহলে dy/dx সমান হচ্ছে 0, মানে এই বিন্দুর ঢাল 0। বুঝতে পারছো? এবং এটা কিন্তু সর্বনিম্ন বিন্দু, এজন্যই আমরা বলি যে সর্বনিম্ন বিন্দু বললেই ফার্স্ট ডেরিভেশনটা 0 করবা। আর এটা সর্বোচ্চ বিন্দু, তো এখানেও দেখো, এখানে কিন্তু এক্স অক্ষের সাথে কোনটা 0°, তাহলে এখানে আমরা বলবো যে ঢালের মানটা 0, তাহলে dy/dx সমান 0 আসবে। বুঝছো? কিন্তু এইটা আমার কোশ্চেনের অ্যান্সার ছিল না। কোশ্চেন ছিল যে আমি বুঝবো কী করে যে ওইটা সর্বোচ্চ নাকি সর্বনিম্ন বিন্দু ছিল, আমার কোশ্চেন কিন্তু এটা ছিল। দেখো বোঝার উপায় কি, ঠিকের পরের একটা বিন্দু নিবা। তা আমি মনে করি দূরে একটা বিন্দু নিচ্ছি, এখান থেকে একটু দূরে, এই যে এইখানে বিন্দু নিলাম, আবার এই বিন্দু থেকে দূরে আর একটা বিন্দু এইখানে নিলাম, ঠিক আছে? তা দেখো তো এই দূরের বিন্দু নিচে নামে নাকি উপরে ওঠে? তুমি বলো যে উপরে ওঠে, তাহলে উপরে ওঠে মানে এর ঢালটা নিশ্চয়ই পজিটিভ হবে। এ নিচে নামে, তাহলে নিশ্চয়ই ঢালটা কী হবে? ঋণাত্মক হবে, ঠিক আছে না? তাহলে আমি যে কাজটা করব, দেখো এই ফাংশনটারে আরেকবার ডিফারেন্সিয়েশন করব, এই ফাংশনটাকে আরেকবার করব। যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করে মানটা আমরা দেখি যে ঋণাত্মক আসছে, তাহলে বুঝে নেব আগের বিন্দুটা ম্যাক্সিমাম ছিল।
আরেকবার বলি, আমি একবার ডিফারেন্সিয়েশন করার পর আরেকবার ডিফারেন্সিয়েশন করলাম, করে যদি দেখি ওই মানটা ধনাত্মক আসছে, তার মানে কি বুঝে নেব, আগের বিন্দুটা নিশ্চয়ই সর্বনিম্ন বিন্দু ছিল। বুঝলা? এক্সাম্পল দিয়ে দেখাবো, এক্সাম্পল দিয়ে দেখাই। দেখো ওই বুয়েটের কোশ্চেনটা দিয়েই তোমাদের এক্সাম্পলটা দিই। বুয়েটে আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের ইকুয়েশনটা এমন ছিল যে একটা অংশে কাটা হয়েছিল ছোট এম, আরেকটা অংশে ছিল বড় এম মাইনাস ছোট এম, আর এখানে এক্স স্কোয়ার বা সামথিং কিছু একটা ছিল। তো এটারে কিন্তু আমরা ভরের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম। কেন? কারণ কোশ্চেনে তো বলা হয়েছে যে ভরের রেশিও কেমন হলে, তা যার সাপেক্ষে বের করতে বলে সেটাই তো আমরা ডিফারেন্সিয়েশনের ফাংশন হিসেবে রাখি, বুঝছো? এই জন্য এটা ডিএম রাখছিলাম। তাহলে দেখো তো ডিফারেন্সিয়েশন করলে কি হয়, ছোটো এমকে করলে 1 হয়ে যায়, তাহলে এম থাকে, আর এখানে এম এর সাথে এম গুণ করলে কী হয়, এম স্কোয়ার, পড়ে থাকে কত, 2m সমান আসে 0। মানে এটাই কিন্তু আমাদের ফার্স্ট ডেরিভেশন বের হয়ে গেছিলো। এইবার দেখো আমি যদি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করি, কার সাপেক্ষে, এগেইন ভরের সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েশন করলে দেখো তো কী আসে, একটু ভালো করে দেখো তো কী আসে। প্রথমে এম, এটা তো ধ্রুবক, তাহলে এটা 0 আসবে কারণ ছোটো এমের সাপেক্ষে করতেছি। আর এখানে কত আসে, -2, দেখছো? সেকেন্ড ডেরিভেশনের মান কি আসলো, -2। তা আমি একটু আগে বলছি মাইনাস আসা মানে সেটা কোথায় ছিল, ভালো করে দেখো এবারে, যে মাইনাস আসা মানে কোথায় ছিল, এই যে এই পয়েন্টে ছিল, এই পয়েন্ট, তার মানে আগের বিন্দুটা সর্বোচ্চ বিন্দুতে ছিল। এই জন্য এই কোশ্চেনে কিন্তু আমাদের সর্বাধিক জানতে চাইছিল, মানে এই কোশ্চেনে সর্বনিম্ন কোনো দিন তোমাকে জানতে চাইবে না, বুঝছো? তো ব্যাপারগুলো এমন, নিজে একবার চিন্তা করো, বুঝে যাবা যে আমি আসলে কী বলতে চাইছি। তা আসলে আমরা এই কোশ্চেনটা এখন সলভ করি। তো এই কোশ্চেনটা আমি ভরের রেশিওটা একটু অন্যভাবে দিছি। একটাতে দিছি দেখো এক্স এম, আর একটাতে দিছি 1 মাইনাস এক্স এম। তা আমার এখানে এক্স কিন্তু দূরত্বের ফাংশন না। হ্যাঁ, আবারও বলি, আমার এখানে এক্স কিন্তু দূরত্বের ফাংশন না, এটা ভরের ফাংশন। ঠিক আছে? তাহলে এইবার আমি যে ডিফারেন্সিয়েশন করব তা কিন্তু আমি ডিএম এর সাপেক্ষে করব না। আবারও বলি যে আমি যে এখানে মানগুলো দিছি, একটা দিছি এক্স এম, আরেকটা দিছি ভর কত ছিল, ভর ছিল তোমার ছোটো এম, তাহলে আরেকটা হবে ওই ছোটো এম মাইনাস এম এক্স, তাই লেখা। তো এখানে এক্সগুলো কিন্তু ভরের ফাংশন, মানে ভরগুলোকে কোন অনুপাতে কাটা হয়েছে তার ফাংশন। ফলে এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন ছোটো এমের সাপেক্ষে করা যাবে না, তোমার করতে হবে এক্সের সাপেক্ষে। বুঝলা? তো এটার জন্যই মূলত অঙ্কটা দেওয়া, যে বুঝতে তোমরা ভুল না করো, এম এর সাপেক্ষে গতানুগতিক নিয়মে যে শিখছি যে এম এর সাপেক্ষে করা হয়েছিল, তাহলে আবার এম এর সাপেক্ষে করে দিই, করলে কিন্তু ভুল হয়ে যাবে। বুঝলা? আমার ইকুয়েশন হবে এমন যে এবার ডিফারেন্সিয়েশনটা হবে এক্সের সাপেক্ষে। কেন? কারণ এক্সই হচ্ছে ভরের ফাংশন, তাই। ওকে, তাহলে এটার সমান আমরা কি লিখব, লিখে ফেলি, ডি বাই ডিএক্স রেখে দিই, তাহলে জি ইন্টু, হ্যাঁ, তো দেখি কোন অনুপাতে ভাগ করা হয়েছে, একটা অংশে রাখা হয়েছে এক্স এম, তাহলে একটা অংশে আমাদের রাখা হয়েছে এক্স ইন্টু এম, তাহলে বাকিটা অংশে কী রাখা হয়েছে, আচ্ছা টোটাল ভর কত ছিল, টোটাল ভর ছিল আমাদের ছোটো এম, এটা ছিল টোটাল ভর, তাহলে টোটাল ভর থেকে এম এক্স অংশ বাদ দেব, বুঝছো? আর নিচে দূরত্বের কিছু একটা রাখবো, তা যেহেতু আমি অলরেডি এখানে ভরের ফাংশন, তাই দূরত্বটাকে আমি ডি লিখে দিলাম, বুঝছো? তাহলে এই ফার্স্ট ডেরিভেশনের মান কত হবে, 0 হবে। তা করে ফেলো, দেখো কি আসে, এমনি নিজেরাই পারবা। তো জি আর ডি স্কোয়ারকে রেখে দাও, তো ধ্রুবক এমনিতেই বাইরে চলে আসবে। তাহলে এক্সের সাপেক্ষে এক্স এমকে করলে কী দাঁড়াবে, ছোটো এম থাকবে। ঠিক আছে, ও আর একটা কাজ করি, দাঁড়াও এটার গুণ করে দিই, না এই কাজটা আগে করা যাবে না, আগে গুণ করে দিই আমরা, দেখি গুণ করি। তাহলে গুণ করলে কি হবে না, এক্স এম স্কোয়ার মাইনাস এখানে পড়ে থাকবে না এম স্কোয়ার এক্স স্কোয়ার, আর বাকি যে অংশগুলো ছিল ওটা মনে করো আমরা ওই পাশে নিয়ে 0 করে দিছি, তাহলে এই ফাংশনটা হবে হচ্ছে 0। তাহলে এবার এক্সের সাপেক্ষে করো, শুধু এক্সকে করলে হয় 1, মানে এম স্কোয়ার থাকে, মাইনাস এখানে করব কিন্তু এক্সের সাপেক্ষে, তাহলে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে করলে কত আসে, 2x, আর এখানে এম স্কোয়ার থাকলো সমান কত আসে, 0। তাহলে আমাদের ফাইনালি থাকলো 1 মাইনাস 2x সমান হচ্ছে 0। তাহলে এক্সের মান কত আসলো দেখো তো, হাফ। তাহলে ভরের রেশিওটা হাফ হবে, এবং এই অঙ্ক কিন্তু আমাদের মুখস্থ ছিল যে সব সময় যেভাবে ভাগ করা কোনো রেশিওটা হাফই হতে হবে, হাফ হলে আকর্ষণ বলের মানটা সবসময় সর্বোচ্চ আসে। এখানে আমাদের বলা যে এ আর বি দুইটা উপগ্রহ একই ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘোরে, তার মানে যদি আমি একটু ফিগার ড্র করি তাহলে দেখো তো এমন হয় না যে এই আমাদের মনে করো পৃথিবী, এই একটা অরবিটাল, এই অরবিটাল,
এই অরবিটালে আমাদের দুইটা উপগ্রহ ঘুরতেছে, এই একটা আর হচ্ছে এই একটা, বুঝলা? তা আমাদের জিজ্ঞেস করছে যে এদের পর্যায়কালের রেশিও কত, আর ভরের কে কার ভর কত গুণ সেটা হচ্ছে বলে দিছে। তো এই টাইপের একটি এমসিকিউ কিন্তু আমি একটু আগেই করাইছি, বুঝছো? তাকে আমরা পর্যায়কালের ইকুয়েশনটাকে লেখাই। টি সমান কত হবে? 2 পাই, কী ছিল সূত্র? 2 পাই আন্ডার রুট, মনে আছে কারো? আর প্লাস এইচের হোল কিউব বাই জিএম ছিল, আর প্লাস এইচের হোল কিউব বাই জিএম। তো আর প্লাস এইচকে আমি ছোটো আর দিলাম, মানে ধরে নিলাম যে সেন্টার থেকে আমি হিসাব করতেছি, তো তার হোল কিউব ডিভাইড বাই জিএম। আমি আবারও বলি, আগেও একবার বলছি, কিন্তু এই ভরটা কিন্তু যে ঘুরবে তার ভর না, যাকে কেন্দ্র করে ঘুরবে তার ভর, কিন্তু যেই প্ল্যানেটকে কেন্দ্র করে ঘুরবে সেটার ভর। তখন এ আসলে এমনি এমনি বলো কোনো কাজেই আসবে না। আচ্ছা, তা আমাদের কোশ্চেনে বলা পর্যায়কালের রেশিও কত হবে। দেখো এটা একটা টিকি কোশ্চেন, অ্যান্সার হবে 1:1। এ দেখেই বলে দেওয়া যায়। কেন? দেখো একই কক্ষপথে টাইম পিরিয়ড কি আলাদা আলাদা হয় নাকি? দেখো কোনো দিন আলাদা আলাদা হয় না। টি স্কোয়ার প্রপোর্শনটা আমাদের কী আসে? আর কিউব আসে না এটা সলভ করলে? তা আর তো দুজনেরই সেম, মানে দেখো এই প্ল্যানেট থেকেও আমার যা আর, এটা থেকেও আমার সেই আর, তাহলে আর তো সেম, তাহলে অবশ্যই টাইম পিরিয়ড সেমই আসবে, মানে বোঝাই গেল অ্যান্সার 1:1 হবে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি। তো কোশ্চেনে বলা একটি গ্রহের আকার পৃথিবীর আকারের সমান কিন্তু ঘনত্ব দ্বিগুণ, ত্বরণের অনুপাত কত? পৃষ্ঠে, এটা পৃষ্ঠ হবে, এটা লিখতে বলে গেছি। সারফেসে ত্বরণের অনুপাত কত হবে, বুঝছো? তো দেখো আমাদের ত্বরণের কিন্তু জেনারেল যে ফর্মুলা সেটা কী থাকে? জি সমান জিএম বাই আর স্কোয়ার। তো এটাকে কিন্তু আমরা ভরের সূত্র বলি। মানে এই সূত্রটা আমরা ব্যবহার করি কখন? যখন কোশ্চেনে বলা যে ভর ধ্রুবক ছিল, তো ভর যদি স্থির হয় তাহলে জি প্রপোর্শনটা আর স্কোয়ার লেখা যায়, বুঝছো? ভর স্থির। আচ্ছা, ভর স্থির বলতে কী বোঝাইছে? এটা দুইটা প্ল্যানেটের মধ্যে, কিন্তু মনে করি একটা প্ল্যানেট একটা প্ল্যানেট, তা দুইটা প্ল্যানেটের যদি ভর সমান হয় তখন আমরা বলি যে ওই জি এর সাথে আর এর রিলেশনটা এমন হবে, অর্থাৎ এই প্ল্যানেটের সারফেসে যে ত্বরণ আর এই প্ল্যানেটের সারফেসে যে ত্বরণ, সেই ত্বরণের সাথে তাদের রেডিয়াসের রেশিওগুলো এমন এমন হবে। ব্যাপারটা এরকম। কিন্তু যদি ভর না দিয়ে কোশ্চেনে ঘনত্ব বলে, তা আমরা জানি যে ঘনত্ব কী করে বের করে। অনেকে এই সূত্রটা মুখস্থ করছো, তা মুখস্থ করতে পারলে তো অনেক ভালো, না হলে বের করে নিবা। এম সমান কী লেখা যায়? রো ভি। তা প্ল্যানেটগুলো তো দেখতে গোলকের মতো, তাহলে 4/3 পাই আর কিউব, আর নিচে কত ছিল? আর স্কোয়ার। তাহলে সূত্র আসে 4/3 পাই রো আর জি। হ্যাঁ জানি যে এটা অনেকে মুখস্থ রাখো, মুখস্থ রাখতে পারলে তো অনেক ভালো। তাহলে দেখো এই আমাদের ফর্মুলা, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেন পড়ি। কোশ্চেনে কি বলা হয়েছিল? যে একটার ঘনত্ব অন্যটার দ্বিগুণ, তাহলে ত্বরণের রেশিওটা কত হবে? আর কোশ্চেনে বলা একটি গ্রহের আকার, আকার মানে কিন্তু রেডিয়াসের কথা বোঝানো হয়েছে, পৃথিবীর আকারের সমান। ওকে, তাহলে দুইজনেরই কোশ্চেনে বলা রেডিয়াসটা সেম, ঘনত্ব শুধু দ্বিগুণ। তাহলে দেখো রেডিয়াসটা কনস্ট্যান্ট ধরা হয়েছে, যে একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, 4/3 পাইও কনস্ট্যান্ট, তাহলে আমি কি বলতে পারি না জি এর সাথে ঘনত্বের সম্পর্ক সমানুপাতিক, বলতে পারি? তাহলে জি এর রেশিও কত হবে? 1:2 হবে। নেক্সট কোশ্চেনে আসি। তো একটি বস্তুকে ভি বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, তো তার পৃথিবীতে ফিরে আসে না, মানে মুক্তিবেগের কথা বলা হয়েছে। তো এই মুক্তিবেগের মানটা কত হবে? হ্যাঁ, এটাও বইতে আসছিল। দেখো এই অপশানগুলো এমন হবে যে মুক্তিবেগের মান কি ভি হবে, নাকি মুক্তিবেগের মান ভি কস 30 হবে, নাকি ভি সাইন 30 হবে, নাকি অন্য কিছু হবে, বুঝছো? এটা হচ্ছে কোশ্চেন ছিল। তা আমরা মুক্তিবেগের ইকুয়েশানটা একটু দেখি তো কী ছিল মুক্তিবেগের ইকুয়েশান। মুক্তিবেগের ইকুয়েশান ছিল √2m/r। দেখো এখানেও কিন্তু একই কথা, এই এমটা কিন্তু যাকে কেন্দ্র করে ঘোরা হবে। তা 2 নাম্বার দেখো আমরা একটা সূত্র লিখছিলাম, মনে পড়ে? যে জিএম সমান জিআর স্কোয়ার লেখা যায়, যায় লেখা। আর যদি আমি সারফেসে থাকি তাহলে সারফেসের ছোটো আর মানেই তো বড় আর, তাহলে এটা বড় আর বসাই দিছিলাম, তাহলে বসাই দিলে আমাদের কী থাকে? √2gr। এটাও কিন্তু মুক্তিবেগের আরেকটা সূত্র, বুঝছো? তো মুক্তিবেগের ব্যাপারে সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, দেখো মুক্তিবেগ কিছু কিছু রাশির উপর নির্ভর করে না। তো আমরা একটু দেখি তো কোন কোন রাশির উপর মুক্তিবেগ নির্ভর করে না, এটা অনেকে জানো। 1 নাম্বার দেখো, এই ইকুয়েশনের ভিতরে কোথাও কিন্তু ছোটো এম নাই, খেয়াল করছো? ছোটো এম মানে যেই বস্তুকে ছোড়া হয়েছে, যে বস্তুর ভরকে তো আমরা ছোটো এম ধরি, তাহলে আমরা বলবো মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। ক্লিয়ার? বুঝলে তো? ইকুয়েশনে কিন্তু কোথাও ছোটো এম নাই। হ্যাঁ, যদি বলে গ্রহের ভরের উপর করে কিনা, সেটার অ্যান্সার হবে। 2 নাম্বার দেখো,
যদি আমি তোমাদের জিজ্ঞেস করি মুক্তিবেগ বস্তুর ব্যাসার্ধের উপর নির্ভর করে কিনা বলো তো? বলতে পারে ব্যাসার্ধ তো আছে, এই ব্যাসার্ধ কিন্তু বস্তুর ব্যাসার্ধ নাই, ব্যাসার্ধ কিন্তু প্ল্যানেটের ব্যাসার্ধ, যে প্ল্যানেট থেকে মুক্ত করবা সেই প্ল্যানেটের ব্যাসার্ধ। তাহলে মুক্তিবেগ কিন্তু বস্তুর ব্যাসার্ধের উপরও নির্ভর করে না। হ্যাঁ, তবে যদি জিজ্ঞেস করে গ্রহের ব্যাসার্ধের উপর করে নাকি, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাঁ, গ্রহের ব্যাসার্ধের উপর সে কিন্তু নির্ভর করে। বুঝছো? 3 নম্বর কথা হলো বস্তুর ঘনত্ব। মুক্তিবেগ বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে নাকি করে না বলো তো? আচ্ছা, এইখানে আবার বলতে পারো ডেনসিটি কোথা থেকে আসলো। আচ্ছা, ডেনসিটি আমাদের বের করা যায়। দেখো, ভি সমান সূত্র ছিল √2m/r, তাই না? তো এম সমান কী লেখা যায়, রো ভি। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা সূত্র। তাহলে এম সমান লেখা যায় 4/3πr³ ইন্টু কি রো লেখা যায়, রো ভি লেখা যায়। আর নিচে আমাদের কি পড়েছিল, আর পড়েছিল। তাহলে দেখো তো সূত্রটা কেমন আসে, এ একটা আর আর³ কাটা, তাহলে r² থাকে, রুটের বাইরে আসলে শুধু আর থাকে। তাহলে আমাদের এইখানে থাকলো 8/3π ρg। তাহলে এটাও কিন্তু মুক্তিবেগের একটা ফর্মুলা। বুঝছো? হ্যাঁ, তাহলে বলতে পারো মুক্তিবেগ তো তাহলে ঘনত্বের উপর নির্ভর করলো। এই ঘনত্ব কিন্তু আবারও একই কথা বলি, এই ঘনত্ব কিন্তু বস্তুর ঘনত্ব না। এখানে সব কিছু প্ল্যানেটের জিনিসপত্র। বুঝছো? বস্তুর ঘনত্বের উপর কোনো নির্ভরশীল নাই। তবে হ্যাঁ, যদি জিজ্ঞেস করে গ্রহের ঘনত্বের সাথে করে নাকি, অ্যান্সার হচ্ছে হ্যাঁ, করে। ঠিক আছে? তাহলে এই রাশিগুলো নির্ভর করে। তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা মূলত এই কোশ্চেনটাকে কেন্দ্র করেছিল, যে নিক্ষেপণ কোণ। নিক্ষেপণ কোণ, মুক্তিবেগ নিক্ষেপণ কোণের উপর নির্ভর করে না। এটা কেমন কথা? মনে করো সাপোজ আমার এই পৃথিবী ছিল, এই পৃথিবী থেকে আমি একটা বস্তুকে পৃথিবীর গ্র্যাভিটির বাইরে নিয়ে যাবো, তাই না? তো গ্র্যাভিটির বাইরে নিয়ে যাওয়ার জন্য তুমি যেভাবে ছুঁড়ে মারো এটা কোনো ম্যাটার করে না। তুমি এভাবে ছুঁড়ে মারো বা বস্তুকে মনে করো ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারো, এইভাবে ছুঁড়ে মারো, কোনো ম্যাটার করবে না। কারণ মুক্তিবেগ তো আসলে এক প্রকার শক্তি, এনার্জি না। আমি যতটুকু এনার্জি দেবো, বেগ তো বেগ থাকলেও মূলত দিতে হয় তো এনার্জি, 12mv²। এই যে এই পরিমাণ শক্তি দিয়ে মূলত আমাকে ছুটতে হয়। তা শক্তি কিন্তু নিজে একটা স্কেলার রাশি। তো স্কেলার রাশি তো কখনো ডিরেকশনের উপর নির্ভরই করবে না। ফলে তুমি যেদিকে যে কোনো ছুঁড়ে মারো এটা কিন্তু কোনো ম্যাটার করবে না। বুঝছো? তাহলে খেয়াল রাখবো যে বস্তুকে মুক্ত করতে আমার দিতে হয় এনার্জি, শক্তি, মানে 12mv²। তো যেহেতু শক্তি একটা স্কেলার রাশি, সুতরাং নিক্ষেপণ কোণের সাথে কোনো সম্পর্ক হবে না। তাহলে এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে ভি। ভি cos θ কিন্তু হবে না। বুঝলা? নেক্সট তো বলছে একটি উপগ্রহ উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে। পৃথিবী ও তার সংযোগ রেখা দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফলের পরিবর্তনের হার ব্যাসার্ধের কত ঘাতের সমানুপাতিক? এই টাইপের কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে ডিউতে বলো বা অনেক সময় দেখা যায় বুয়েটে দেয়। বুয়েটে দিছিল মনে হয় এই টাইপের একটা কোশ্চেন, আমার ঠিক খেয়াল নেই, তবে ইম্পর্টেন্ট আসছে, আমরা একটু দেখি। তো উপবৃত্তাকার কক্ষপথ, দেখি উপবৃত্তাকার কক্ষপথ এই যেমন। হ্যাঁ, আচ্ছা, উপবৃত্তাকার কক্ষপথ মানে কেপলারের সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্রটা নিয়েই কিন্তু মূলত আমাদের অঙ্ক, ক্ষেত্রফলের হার। দ্বিতীয় সূত্রটা মনে করতে পারছো কেউ? কেপলারের সেকেন্ড ল এমন ছিল যে ক্ষেত্রফলের হার এটা কনস্ট্যান্ট হবে, এবং এই কনস্ট্যান্টের মান আমরা ডেরিভেশন করে পাইছিলাম L/2m। একটু মনে করবা সবাই, যদি না মনে থাকে বই দেখতে পারো, বা আমি তো লিখেই দিলাম যে ক্ষেত্রফলের হার হবে L/2m। এই এলটা কিন্তু ছিল কৌণিক ভরবেগ। ঠিক আছে? কি ছিল? কৌণিক ভরবেগ। তা আমাদের কোশ্চেনে বলা ক্ষেত্রফল পরিবর্তনের হার ব্যাসার্ধের সাথে কিভাবে সম্পর্কিত হবে সেটা আমাকে বের করে দেখাতে হবে। আচ্ছা, এল তো কৌণিক ভরবেগ, ওটার সমান mvr লেখা যায়। হ্যাঁ, তাহলে নিচে থাকলো কত? 2m। ওকে, কে কাটো। তাহলে কে কাটলে দেখো তো কী লেখা যায়, dA/dt প্রপোর্শনাল টু কী লেখা যায়, vr। তা আমাদের সম্পর্ক কার সাথে, কার? ক্ষেত্রফলের হারের সাথে ব্যাসার্ধের সম্পর্ক। তাহলে ভিটাকে কি আমরা রাখতে পারবো? ভিটাকে কিন্তু আমরা রাখতে পারবো না। আর তোমার যদি মনে পড়ে থাকে উপবৃত্তাকার কক্ষপথে ভি কিন্তু সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হবে। বুঝছো? একটা স্থানে ভি কিন্তু এক এক রকম। ঠিক আছে? তো ভিটাকে আমরা বলি তো অরবিটাল ভেলোসিটি, কক্ষীয় বেগ। এই কক্ষীয় বেগের সূত্র কিন্তু ফিক্সড। এটা সার্কুলার মোশন হোক বা উপবৃত্তাকার পথ হোক, কক্ষপথের বেগের সূত্র সবসময় ফিক্সড থাকে। ওই যেটা আমি শুরুতেই লিখছিলাম gm/r।
এটা সার্কুলারের জন্য ব্যবহার করা যায়, উপবৃত্তাকার কক্ষপথেও বের করা যায়। তবে সার্কুলার মোশনে আরটা হচ্ছে ফিক্স থাকে, বুঝছো, এটা ফিক্সড। কিন্তু উপবৃত্তাকার কক্ষপথে আর কিন্তু চেঞ্জ হয়। এবার বলতে পারো কীভাবে চেঞ্জ হয়, কারণ দেখো উপবৃত্ত তো যে কোনো একটা ফোকাসকে কেন্দ্র করে সবাই ঘোরে। মনে করে এই ফোকাসে ছিল আমাদের পৃথিবী বা সূর্য যেটা বলতে পারো। তো যখন আমি ওকে কেন্দ্র করে ঘুরবো আমার তো আর চেঞ্জ হয়, এখানে একরকম আর, হ্যাঁ এখানে একরকম আর, এখানে একরকম আর, বুঝছো। ফলে সে অনুযায়ী হচ্ছে বেগের মানও পরিবর্তন আসে। তাহলে দেখো তো এখান থেকে আমরা বেগের কী ফর্মুলা লিখতে পারি, যে ভি আর এর সাথে কীভাবে সম্পর্কিত, r⁻⁻½ লিখতে পারি। এই যে এটা থেকেই লিখছি, কিন্তু এইটা থেকে যে ভি এর সাথে প্রপোর্শনাল আর, তাহলে আর এর সাথে -1/2 সম্পর্ক, তো ওই মানটা আমরা এখানে বসাই দিব। তাহলে কি পড়ে থাকলো, dA/dt প্রপোর্শনাল টু ভি এর স্থানে আমরা বসাই দিতে পারতেছি r⁻⁻½ আর আগে থেকে একটা আর ছিল, বোঝা গেছে। ওকে, তাহলে বসাই দিই dA/dt প্রপোর্শনাল টু কী থাকলো, 1 - তার মানে হাফ থাকলো, বুঝলা। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে ব্যাসার্ধের সাথে কত খাতের সমানুপাতিক হলো, হাফ খাতের সমানুপাতিক হলো। তো 8 নম্বর কোশ্চেনে বলা 2r ব্যাসার্ধের কক্ষপথ থেকে 3r ব্যাসার্ধের কক্ষপথে 1 কেজি ভরের বস্তু রাখতে প্রয়োজনীয় শক্তি। আচ্ছা, কক্ষপথের ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি বলো তো, কক্ষপথের ব্যাসার্ধ কি? দেখো এমন ব্যাপারটা, যদি আমার এটা প্ল্যানেট হয় আর এই মনে করো তোমার স্যাটেলাইট আছে, তাহলে আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ তো আর ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইট যতটুকু উপরে থাকে সেটাকে আমরা এইচ বলি না, আমরা কিন্তু এইচ বলি। তো কক্ষপথের ব্যাসার্ধ বলতে বোঝায় যে ওই প্ল্যানেটের সেন্টার থেকে বা কোনো গ্রহের সেন্টার থেকে স্যাটেলাইট যতটুকু উপরে থাকে সেটাকে আমরা বলি স্যাটেলাইটের কক্ষীয় ব্যাসার্ধ, বুঝলা। তার মানে কক্ষীয় ব্যাসার্ধকে আমি যদি ছোটো আর দিয়ে প্রকাশ করি, এটা মিন করে বড় আর প্লাস এইচ, মূলত এটাকে আমরা বলে থাকি কক্ষীয় ব্যাসার্ধ। তাহলে আমাদের কোশ্চেনে কি বলছে, যে এই কক্ষীয় ব্যাসার্ধ নাকি 2r ছিল, সেই 2r থেকে 3r-এ তুলব, এই 1 কেজি ভরের বস্তুকে তুলতে কৃত কাজ কত। তাহলে আমরা বলতে পারি যে ছোট r1 এটা হবে 2r, আর তুলব কোথায়, 3r-এ, তাহলে r2 হবে 3r। তো এইখানে তুলতে আমাদের কৃত কাজ কত। তা কৃত কাজের ফর্মুলা আমাদের মনে আছে তো, আমরা কিন্তু কাজের একটা সূত্র জানি, যে ভর সরাতে কাজ, সূত্র ছিল ∇v × m। তাহলে ∇v সমান কী লেখা যায়, v2 - v1 ইন্টু দ্বারা m। আচ্ছা, এটাকে অনেকে কিন্তু এভাবে মনে রাখো যে পোটেনশিয়াল এনার্জির পরিবর্তন, এভাবে মনে রাখলেও হয়, কারণ বিভবের সাথে ভর গুণ করলে চলে আসে পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখো v2 এর মান বসাই -gm কি, ওই ছোটো আর ছিল, ছোটো আর মানে কক্ষীয় ব্যাসার্ধ যেটা ওইটা। তাহলে আমি এখানে v2 যেহেতু আমি এখানে লিখবো r2। এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, আমি gm কি বসাবো, r1 বসাবো, ইন্টু কি পড়ে থাকবে, ছোটো m। দেখো একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে কাজটা আমরা বের করছি না, এই কাজ কিন্তু এজেন্ট দ্বারা কাজ, ঠিক এজেন্ট বলে, এজেন্ট মানে বাহ্যিক বল দ্বারা কাজ, অর্থাৎ আমি যে শক্তিটা প্রয়োগ করে কাজ করছি সেই কাজটা। পরীক্ষা নেওয়ার সময় কী জানতে চাই জানো, মহাকর্ষ বল দ্বারা কাজ কত। এখানে আমি কিছু বলি নাই, কিছু না বলা থাকলে ইন জেনারেল আমরা বের করি হচ্ছে এজেন্ট দ্বারা কাজ। যদি পরীক্ষায় এটা জানতে চাইতো না যে মহাকর্ষ বল দ্বারা কাজ কত, ওই 2r থেকে 3r-এ তুলতে মহাকর্ষ বল দ্বারা কাজ কত। তো এটা একদম সিম্পল, দেখো মহাকর্ষ বল দ্বারা কাজ হয় এজেন্ট দ্বারা কাজের বিপরীত। কারণ তুমি একটা বস্তুর উপর মহাকর্ষ বল যেদিকে থাকে, বাহ্যিক বল তো তুমি উল্টা দিকেই দিবা, তাই না, তার বিপরীতে কাজ করার জন্য, বুঝলা। তাহলে আমরা একটা সূত্র মনে রাখবো, দুইটা মনে রাখতে যাব না, একটা মনে রেখে লাস্টে এসে মাইনাস দিব, ঠিক আছে। আর এইটা তোমরা অনেকে মুখস্থও রাখো, তা যাদের মুখস্থ থাকে এটা তো অবশ্যই ভালো। অনেকে দেখছি যে এই সূত্রটা ডিরেক্টলি মুখস্থ করে নাও, যে এইটা যে এজেন্ট দ্বারা কাজ হবে gm/1/r1 - 1/r2, এখানে একটা ছোট m থাকবে। তো এটা যারা মুখস্থ রাখো অবশ্যই ভালো, আর যদি মুখস্থ না থাকে তাহলে এই সূত্রটা তোমাদের মাথায় রাখতে হবে, w = ∇v × m। তো দেখো সবগুলো মান দেওয়া আছে, এখন শুধু বসাই দিবা, r1 এর মান বসাই দিবা 2r, r2 এর মান বসাই দিবা 3r, বসাই দিলে অ্যান্সার হয়ে যাবে। আমরা নেক্সট কোশ্চেনে আসি। কি বলছে কোশ্চেনে, আর ব্যাসার্ধের কক্ষপথে ঘূর্ণনশীল একটি উপগ্রহ এর বিভব শক্তি যদি ই হয় তাহলে কৌণিক ভরবেগ কত হবে। কৌণিক ভরবেগ, আচ্ছা কৌণিক ভরবেগের সূত্রটা কারো মনে আছে, কৌণিক ভরবেগ এল, সূত্র কী ছিল, কৌণিক ভরবেগের সূত্র ছিল mvr, এই একটা সূত্র ছিল,
আর একটা সূত্র আমরা শিখছিলাম আই ওমেগা ছিল। আবার দেখো এইটাকেই এভাবে লেখা যায় না, এমভি মানে কি রৈখিক ভরবেগ না? তাহলে আমরা লিখতে পারি পি ইন্টু আর, রৈখিক ভরবেগকে পি দিয়ে প্রকাশ করা হয়, তো এইটাও কিন্তু আমরা লিখতে পারি। তো এইটা লেখার উদ্দেশ্য আমার কি, দেখো আমরা এই সূত্রটা সবাই শিখছি, কাইনেটিক এনার্জি সমান পি স্কোয়ার বাই 2m। তো এই আমার সুবিধা যে আমি পিটাকে ইকের মাধ্যমে কনভার্ট করতে পারি। তা বলতে পারো ইকে তো দেয়া নেই, দেয়া আছে তো বিভব শক্তি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের বিভব শক্তি, গতিশক্তি আর মোট শক্তির মধ্যে সম্পর্কটা অবশ্যই জেনে আসতে হবে। মনে না থাকলে আমি একটু মনে করাই দিই। দেখো আমরা বলছিলাম পোটেনশিয়াল এনার্জির অর্ধেক মডুলাসের অর্ধেক, এটা সব সময় হবে কাইনেটিক এনার্জির সমান। ঠিক আছে, আমরা কি শিখছিলাম? পোটেনশিয়াল এনার্জির অর্ধেক সব সময় হবে মোট শক্তির সমান। বুঝছো, এই সূত্রগুলো কিন্তু মনে রাখবা, অবশ্যই মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের কোশ্চেনে বলা যে পোটেনশিয়াল এনার্জি দেওয়া ছিল, কিন্তু আমার তো দরকার কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে পোটেনশিয়াল এনার্জির অর্ধেক কী হয়? কাইনেটিক এনার্জি হয়। তাহলে এই একে কি আমি কি লিখতে পারি? E/2 সমান লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। বুঝলা? তাহলে এইখান থেকে দেখো আমি পি এর মানটা বের করে নিয়ে আসি। এখান থেকে আমি যদি পি এর মানটা বের করি তাহলে কি দাঁড়াবে? 2 তো কাটা গেল, তোমার পড়ে থাকবে না রুট ME। ঠিক আছে, এটা কিন্তু পোটেনশিয়াল এনার্জি। তাহলে ওই মানটা বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে রুট MEP ইন্টু হচ্ছে M। তো MCQ তো M বলতেছি, এটা হচ্ছে আর। MCQ তো যেটা অপশানে থাকবে ওইভাবে অ্যান্সার মিলাই দিবা। বুঝলা? এই ছিল কোশ্চেন। পরেরটা, হ্যাঁ এটা একটা ভালো অঙ্ক। দেখো আমি একটু আগেই এই অঙ্কটা তোমাদের বলছি যে মহাকর্ষ বল দ্বারা কাজ আর এজেন্ট দ্বারা কাজ দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। তো এই জন্যই যে এটা বোঝার জন্যই মূলত দিছি, যেটা প্লাস হবে নাকি মাইনাস হবে নাকি অসীম হবে। নিজের একবার চেষ্টা করো তো, আমি করে দিচ্ছি এখন, চেষ্টা করো একবার, আমি করে দিচ্ছি। বলছে যে একটি গ্রহ নক্ষত্রের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে সব থেকে কাছের অবস্থান থেকে দূরের অবস্থানে গেল। মহাকর্ষ, হ্যাঁ মহাকর্ষ বল দ্বারা কাজ কত? তাহলে দেখো এরকম ব্যাপার যে উপবৃত্তাকার কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ তো একটা প্ল্যানেট ছিল যে কাছের অবস্থান থেকে, তুমি জানো উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, তা আমি ধরলাম যে গ্রহ সূর্যটা ছিল এই ফোকাসে, আর যে ঘুরতেছে সে প্রথমে কাছের অবস্থানে ছিল, সেইখান থেকে গেল সব থেকে দূরের পজিশন। বুঝছো? তাহলে এই দূরত্বটা আমার শুরুতে ছিল R1, সেইখান থেকে সে গেছে R2, এই যে দূরের পজিশনে গেছে R2। আমাদের জিজ্ঞেস করছে যে এখান থেকে এখানে যেতে মহাকর্ষ বল দ্বারা কাজ কত। তাহলে সূত্র বলে ফেলো, একটু আগেই তো লেখাই দিছি সূত্রটা। তা আমরা কিন্তু বলছি যে আমরা মহাকর্ষ বল দিয়ে কাজ হিসাব করবো না, আমরা যে কোনো একটা মনে রাখবো, হিসাব রাখবো এজেন্ট দিয়ে কাজ। তাহলে এজেন্ট দিয়ে কাজের সূত্রটা কী ছিল? ওই পাশে লিখে আসছে, আমি একবার লিখে দিচ্ছি কিন্তু এখন, GMM বাই 1/R1 মাইনাস 1/R2, এটা ছিল সূত্র। বুঝছো? তাহলে তুমি একটু দেখো তো তোমার এখানে কে বড়, R1 বড় নাকি R2 বড়, একটু দেখো তো। তা R1 কিন্তু ছোট ছিল, R2 ছিল বড়। তাহলে R2 যদি মানে বড় হয়, ওটাকে ভাগ দিলে ওই মানটা ছোট হয়ে যায়। বুঝছো? ওই মানটা কী হয়ে যায়? ছোট হয়ে যায়। R2 কিন্তু বড়, ভালো করে দেখো যে এখানে এই R2 কিন্তু ছোট, এই বড়, R2 হচ্ছে বড়। তাহলে R2 যদি বড় হয়, 1 দিয়ে বড় মান ভাগ দিলে এই মান হয়ে যাবে ছোট। হ্যাঁ, বা আরেকভাবে চিন্তা করতে পারো যে R1টা হচ্ছে ছোট, তাহলে 1 দিয়ে ভাগ দিলে ওই মান হয়ে যাবে বড়। তাহলে বড় মাইনাস ছোট, তার মানে এজেন্ট দ্বারা কাজ কিন্তু প্লাস আসবে। এটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এজেন্ট দিয়ে যদি কাজ হয় তাহলে মহাকর্ষ বল দিয়ে কাজ কী হবে? ঋণাত্মক হবে, তাহলে অ্যান্সার হবে মাইনাস। বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী কোশ্চেনে আসি। বলছে পৃথিবীর ব্যাসার্ধ 1% সংকুচিত হলে, পৃথিবীর ব্যাসার্ধ 0.1% সংকুচিত হলে ভর যদি একই থাকে, তাহলে পৃথিবী পৃষ্ঠে ত্বরণের শতকরা পরিবর্তন কত? ত্বরণের শতকরা পরিবর্তন। আচ্ছা তাহলে জি, আচ্ছা আমাদের জি এর সূত্র কী ছিল? GM/R² ছিল না ত্বরণের সূত্র? তাহলে দেখো ভর কিন্তু কোশ্চেনে কনস্ট্যান্ট বলা, তাহলে জি এর সাথে আর এর সম্পর্ক কেমন? G প্রপোর্শনাল টু R²। বুঝছো? তা এটা একটু বড় করে করা যায়, দেখো আমি বড় করেই দেখাই, তারপর একটা শর্টকাট দেখাই দিবা না। তো G2/G1 সমান কী লেখা যাবে? R1/R2 এর হোল স্কোয়ার। আমি বড় করে দেখাচ্ছি কিন্তু প্রথমে। তাহলে ব্যাসার্ধ 0.1% সংকুচিত করা হয়েছে, তাহলে বর্তমান ব্যাসার্ধ কত? আমরা এইভাবে বের করি, 0.1 হচ্ছে সংকুচিত, তাহলে যে আর ছিল
সেটার এইটুকু কমপ্রেস করা হয়েছে 0.1/100, তাহলে সেটা আসে কত মাইনাস এটা। তো এর মান আমরা এখানে বসাবো, বুঝছো, R1-এর, এটা R1-এর, আর R1 তো জানি এটা কেটে যাবে। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে G2 এর মান, সামথিং G2 এর একটা মান পাবো, G2 সমান সামথিং G1। তো ফিজিক্সে আমরা জানি যে শতকরা মান বের করে কী করে, মনে আছে কারো? পরিবর্তন বাই আদি করি না, এইভাবে আমরা শতকরা মান ইন্টু 100%। তাহলে আমরা ওই G2 এর মানটা বসাবো, পরিবর্তন মানে কি G2 মাইনাস G1 ডিভাইডেড বাই G1 ইন্টু 100%। তো দেখো G1 কেটে যাবে, তুমি শতকরা মান পাবা, বুঝছো। আসলে এই নিয়মে আমি পারবো, এই নিয়মে তো আমরা অনেক অঙ্ক করছি, এই নিয়ম তো কোনো ব্যাপারই না, কিন্তু আমি দেওয়ার উদ্দেশ্য দেখো পার্সেন্টেজের মান যদি ছোট থাকে, মানে 4 বলো 7 বলো, বুঝছো, এরকম ছোটো মানের যদি থাকে, বেশি বড় হলে কিন্তু হবে না, 30-40 হয়ে গেলে হবে না। তাহলে শর্টকাট সূত্র ইউজ করা যায়, দেখো কীভাবে, G প্রপোর্শনাল টু আর স্কোয়ার। তাহলে দেখো আমরা এই কাজ করতে পারি, ডেল G বাই G, এটাকে তো শতকরা মান বলে যে, ঠিক আছে। তো এই পাশে লিখলাম ডেল R বাই R। তো নিয়ম কি, ওর পাওয়ারে কী আছে সেটার দিকে দেখো, পাওয়ারে কত আছে 2, ওই পাওয়ারটাকে যা সামনে রেখে দিবা। মানে আমি বলতে চাচ্ছি, যদি প্লাস মাইনাস কোনো ব্যাপার না, বুঝছো, প্লাস মাইনাস কোনো ব্যাপার না, যদি এখানে 3 থাকতো আমি 3 লিখতাম, যদি 1 থাকতো তাহলে আমি এখানে 1 লিখতাম। তাহলে দেখো তো ডেল R বাই R এর মান কত ছিল, 0.1% ছিল না, মান বসাই দিলে 0.2%। তোমরা যদি এই বড় নিয়মে সলভ করো দেখবে 0.2%ই আসবে, বুঝছো। তবে এটা সবসময় ব্যবহার করা যাবে না, আমি আগেই বলতেছি যে পার্সেন্টেজের মান যদি অনেক ছোটো থাকে তাহলে এইভাবে করা যায়, 4% থাকলেও হবে, বুঝছো। এই আরেকটা কথা হলো যে, হ্যাঁ, এখানে কিন্তু ভর অপরিবর্তিত ছিল, তাই কিন্তু আমি ভরের সূত্র দিছি। এই কোশ্চেনটা যদি আমাদের ঘনত্বের কথা বলতো, সেটা একটু ভালো করে দেখো, ঘনত্ব হলে আমরা কী করতাম। তোমাদেরকে জি এর সাথে ঘনত্বের সূত্র মনে আছে, এম সমান কী লেখা যায়, রো ভি 4/3 পাই আর কিউব। হ্যাঁ, নিচে কি আছে, আর স্কোয়ার আছে, তাহলে আর কেটে গেলেও থাকে জি প্রপোর্শনাল টু আর। কখন, যখন ঘনত্ব থাকবে কনস্ট্যান্ট। তাহলে তখন পাওয়ারে কিন্তু 1 থাকতো, তার মানে তখন আমরা লিখতে পারতাম ডেল জি বাই জি সমান ডেল আর বাই আর, পাওয়ারে কিন্তু 1 আছে, তখন বলতাম যে জিটাও 0.1% হ্রাস পাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, যে এখানে হ্রাস পাবে নাকি বাড়বে সে আমরা কীভাবে বলবো, কোশ্চেন তো অপশানে দুইটাই থাকতে পারে, যে এটা হ্রাস পেলে ওইটা তো বোঝা যায়, দেখো জি এর সাথে আর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক না, তাহলে আর যদি কমে জি অবশ্যই বাড়বে, বুঝলা, অবশ্যই বাড়তে থাকবে এটা। আর এই শর্টকাটটা মাথায় রাখবে, 4% 7% হলেও দেবে, কিন্তু 30-40% হলে কিন্তু আর মিলবে না। আচ্ছা, এই কোশ্চেনটাতে বলছে একটি উপগ্রহের ভেতরে ভরহীনতার কারণ কি। দেখো এই এমসিকিউটা তো মুখস্থ দাগানো যায়, কিন্তু আমি তোমাদের এমসিকিউটা একটু গাণিতিকভাবে দেখাবো যে না কীভাবে হয়। তোমরা অ্যান্সারটা নিজেরা ভাবতে থাকো যে কোনটা হবে, আর আমি গাণিতিকভাবে তোমাদের দেখাচ্ছি। দেখো তো উপগ্রহ, তাই তো, ওর ভেতরে উপগ্রহ বলে আছে, এটা উপগ্রহ বলে ম্যাটার করে না, যদি স্যাটেলাইট থাকে সেটার জন্য অ্যান্সারটা সেম হবে, বুঝছো। তো আমি দেখাই, দেখো কাহিনিটা দেখো ভালো করে। মনে করো যে এই তোমার কোনো গ্রহ ছিল, মনে করো এটা পৃথিবী ছিল, আর এই একটা অরবিটে মনে করো যে এখানে একটা স্যাটেলাইট আছে। তো এই হচ্ছে সেই স্যাটেলাইট, এইটা স্যাটেলাইট, ঠিক আছে। তো আমাদের দেখাতে হবে এর ভিতরে ওজনহীনতা অনুভব হবে কি হবে না, বা এটা আমরা কীভাবে বুঝবো, কীভাবে যে এর ভিতরে কী ঘটনা হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের মনে আছে ওজনহীনতার জন্য কি হয়, ওজনহীনতার জন্য এনের মান 0 হয়ে যায়, প্রতিক্রিয়া বল থাকে না, তাই না। আমার পাশ সাথে সারফেসে যদি কোনো কন্ট্যাক্ট না থাকে, তার মানে তো আমি ভেসে বেড়াবো, আর ভেসে বেড়াবো মানে ওটাই ওজনহীন হবে। তাহলে আমরা দেখাবো এর ভিতরে যে লোকটা আছে, এর ভিতরে যে লোকটা আছে ওর পাশ সাথের কন্ট্যাক্টটা কেমন হয়, আই মিন এনের মানটা কেমন হয়, সেটা আমি দেখাবো, বুঝছো। তা আসলে কি সলভ করি। তো প্রথমে আমরা দেখি এই যে স্যাটেলাইটটা আছে, এই স্যাটেলাইটের উপর কী কী ফোর্স আছে, আসো সেগুলো একটু দেখি। তাহলে তুমি বলবা ও তো সার্কুলার মোশন করতেছে, তাহলে সার্কুলার মোশনের জন্য কি লাগে, কেন্দ্রমুখী বল লাগে। আচ্ছা, স্যাটেলাইটের ভরটাকে আমি ধরলাম বড় এম, স্যাটেলাইটের ভর ধরলাম বড় এম, আর এই পৃথিবীর ভরটাকে আমি ধরলাম এম অফ ই, বা যে কোনো গ্রহ হতে পারে, আমি পৃথিবী দিয়ে করাচ্ছি, ঠিক আছে। তাহলে সার্কুলার মোশনের জন্য কি লাগবে, কেন্দ্রমুখী বল লাগবে, সূত্র লিখে ফেলি। তাহলে এম ভি স্কোয়ার বাই আর, ঠিক আছে। আর হচ্ছে কক্ষীয় ব্যাসার্ধ, এইটা কক্ষীয় ব্যাসার্ধ আছে। তো আমরা জানি কেন্দ্রমুখী বলের যোগানদাতা কে হয়, ওদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে সেটাতেই এটা প্রোভাইড হয়, তাই না। তাহলে পৃথিবীর ভর প্ল্যানেটের ভর ডিভাইড বাই আর স্কোয়ার। তো দেখো এইখান থেকে আমরা কী পাবো, এম আমরা কেটে দিই, হ্যাঁ।
তাহলে থাকে VA²/R। আচ্ছা এই যে অংশটা একটু ভালো করে দেখো তো, এই যে GM/R², এটা আমরা জি লিখতে পারি না? পারি জি লিখতে, এটা তো ত্বরণই, তো ত্বরণ সমান তো GM/R², তাই না? তো এটা আমি রেখে দিলাম, সো এটা আমি রেখে দিই এইভাবে, এটা রেখে দিই। ওকে, এবার আসো ওই যে মহাশূন্যের ভিতরে যে লোকটা আছে ওর ফ্রি বডি ডায়াগ্রামটা একটু দেখি। তো দেখো আমি আরেকবার আঁকাই। তো এই ছিল মনে করো আমাদের সেই স্যাটেলাইট বা স্পেস যান যেটাই বলো, এর ভিতরে মনে করো লোক আছে। তো আমরা দেখাবো হচ্ছে ওর ফ্রি বডি ডায়াগ্রাম এখন। তাহলে বলো তোর উপর কী কী ফোর্স আছে? তুমি বলবা যে ও নিচের দিকে ওর একটা ওজন আছে, তো লোকটার ভর আমি ছোটো এম ধরি, তো লোকটার ওজন আছে নিচের দিকে, কন্ট্যাক্টে আছে দেখছো? তো কন্ট্যাক্টের বিপরীত দিকে কী থাকবে? প্রতিক্রিয়া বল থাকবে, ঠিক আছে? আচ্ছা এইবার শোনো, ও এমন একটা রেফারেন্স ফ্রেমে থাকে যে রেফারেন্স ফ্রেমের মধ্যে ত্বরণ আছে। হ্যাঁ বুঝছো তো, সিউডো ত্বরণের কনসেপ্ট, কিন্তু আমি এমন একটা রেফারেন্স ফ্রেমের মধ্যে থাকি যার মধ্যে কিনা ত্বরণ আছে। তাহলে ওর হিসাব সহজ করার জন্য বা হিসাব সঠিক করার জন্য ওকে কেন্দ্র বিমুখী বল কনসিডার করতে হবে, তাই না? বা তুমি যদি মনে করো না আমি কেন্দ্র বিমুখী বল করতে নিয়ে যাবো কেন, কেন্দ্রমুখী বল দিলে তো ইকুয়েশন মেলে, হ্যাঁ মিলাতে পারো, আমি কেন্দ্র বিমুখী বল দিয়ে করাচ্ছি, বুঝছো তো? কেন্দ্রমুখী বল নিলেও কিন্তু ইকুয়েশন মেলবে। তাহলে ওই লোকটার রেফারেন্স ফ্রেমে হিসাব সঠিক করার জন্য তোমাকে অবশ্যই কেন্দ্র বিমুখী বল কনসিডার করতে হবে, যার মান হবে MV²/R, বুঝলা? আর তুমি যদি কেন্দ্রমুখী বল নাও সেটা এই দিকে আসবে, ওর ইকুয়েশনও সঠিক হবে। তাহলে আমরা জানি কেন্দ্র বিমুখী বল নিলে সাম্যাবস্থার শর্ত আনতে হয়। সাম্যাবস্থার শর্ত মানে উপরের ফোর্স ইজিক্যাল টু কী দিতে হয়? নিচের ফোর্স, বুঝছো? দিলাম। আচ্ছা এইবার দেখো, আমি একটু আগেই কিন্তু প্রমাণ করে আসছি VA²/R সমান জি, মানে অংশটুকু কার সমান? জি এর সমান হয়ে যায় না? তাহলে দেখো তো দেখি এন এর মান কত হয়। MG - MG কত আসলো? 0। তো এন এর মান 0 মানে কি? সে ওজনহীন হয়ে যাবে, সে ভেসে বেড়াবে। তার মানে আমরা বলতে পারি উপগ্রহটার পৃষ্ঠ দ্বারা সে কোনো প্রতিক্রিয়া বল পাবে না, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন আসি। এটা আচ্ছা, এই অঙ্কটা তোমাদের বইতেই আছে, কিন্তু আমি এটা একটু অন্য স্টাইলে করে দেখাবো। আসলে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য 2-3ভাবে করাটা ভালো। তা আমি তোমাদের আগে বইয়ের নিয়মটা বলি, শোনো। তোমরা বইতে অঙ্কটা অনেকে মুখস্থও রাখো, যে অরবিটাল যে স্পিড আছে, অরবিটাল স্পিড, এই স্পিডটা শতকরা যদি 42% অথবা 41% বাড়াই দেওয়া যায়, তাহলে সেই বেগটা মুক্তিবেগের সমান হয়ে যায়, মানে সে ওই অরবিট থেকে মুক্ত হয়ে যায়। কিন্তু আমরা পড়ছি, ঠিক আছে না? আমি দেখাচ্ছি কীভাবে আসে, আমি দেখাচ্ছি। অথবা আরেকভাবে পড়ছিলাম যে বেগ আছে, এই বেগটাকে যদি √2 গুণ বাড়াই দেওয়া যায়, তো √2 গুণ বাড়াই দিলে দেখা যায় সেটাও মুক্তিবেগ পেয়ে যায়। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি, অরবিটাল যে স্পিড থাকে সেই স্পিডকে শতকরা 42% অথবা মানগত দিক দিয়ে √2 গুণ বাড়াই দিলে মুক্তিবেগের সমান হয়ে যায়, ঠিক আছে? তাহলে আমি জিজ্ঞেস করছি তো গতিশক্তি কত গুণ বাড়ালে? তা তোমরা তো জানো তাই না যে গতিশক্তির সাথে বেগের সম্পর্ক কেমন? বর্গের সমানুপাতিক। তাহলে বেগ গতিশক্তি কত গুণ দিতে হবে? অ্যান্সার হচ্ছে √2 বুঝছো তো? তাহলে গতিশক্তি হবে √2 মানে অ্যান্সার কিন্তু আগে থেকেই বোঝা গেল 2 হবে, ঠিক আছে? আচ্ছা এবার আমি করে দেখাই। তোমরা তোমাদের বইয়ের নিয়মে যেভাবে করতে সেটা আমি করে দেখাচ্ছি, মানে 42/√2 কীভাবে আসে আমি করে দেখাচ্ছি। তা আমি কিন্তু করাবো অন্য নিয়মে, আগেই বললাম আমি করাবো অন্য নিয়মে, যাতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়, ঠিক আছে? তা আসো দেখি আগে আমরা বইয়ের নিয়মে করি। আচ্ছা বইয়ের নিয়মে ছিল যে আমার অরবিটাল যে স্পিড সেটাকে বাড়াবো। আচ্ছা অরবিটাল স্পিডের সূত্র কী বলো তো? √GM/R, এটা না অরবিটাল স্পিড, ঠিক আছে তো? আচ্ছা মুক্তিবেগের সূত্র কী? মুক্তিবেগের সূত্র ছিল √2GM/R। দেখো অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এই বেগটারে এরকমভাবে লেখা যায় √2 × V। তাহলে আমরা কি বলবো? বেগটাকে √2 গুণ বাড়াই দিলে ওটা মুক্তিবেগ পেয়ে যাবে। আর পার্সেন্টেজে বের করবা কী করে? পরিবর্তন ব্যাধি করলে দেখবা 42 চলে আসে, ঠিক আছে? আমি একটু অন্য নেমে করি, এবার ভালো করে খেয়াল করো, কনসেপ্ট দেখো ক্লিয়ার হয়ে যাবে না। মেথড 2, দেখো। আচ্ছা এই কথাটা কিন্তু তোমাদের সবারই মনে রাখতে হবে যে মোট শক্তির মান ঋণাত্মক বলতে কী বোঝায়, মোট শক্তির মান শূন্য বলতে কী বোঝায়, মোট শক্তির মান ধনাত্মক বলতে কী বোঝায়? জানো এটা কেউ? জানার তো কথা, আমার কাছে যারা শিখছো তাদের তো বলছি আমি বারবার, এটাতে না মোট শক্তি ঋণাত্মক মানে কী বোঝায়? বোঝায় যে হচ্ছে সিস্টেমে বাউন্ডেড মানে কি? সে আসলে ওই সিস্টেম থেকে বেরোতে পারতেছে না,
মানে ওর উপর এখনও ওই প্ল্যানেটের গ্র্যাভিটি ক্রিয়া করতেছে। ব্যাপারটা বুঝছো? মানে মনে করো যেমন তোমরা দেখছো না যে ইলেকট্রনের মোট শক্তি কিন্তু ঋণাত্মক হয়। প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। এই মাইনাসটা মিন করে যে ইলেকট্রন নিউক্লিয়াসের সাথে বন্ডিংয়ে আবদ্ধ আছে, এখনও সেই নিউক্লিয়াসের আকর্ষণ ছিন্ন করে যাইতে পারতেছে না। তেমনি তোমরা দেখো এই অধ্যায়ে যত অঙ্ক করবা মোট শক্তি কিন্তু সবসময় মাইনাস থাকে। এর মানে কি? স্যাটেলাইট এখনও মুক্ত হতে পারতেছে না, বুঝছো? পৃথিবীর গ্র্যাভিটি বলো সেটা থেকে মুক্ত হতে পারতেছে না, বাউন্ডেড আছে, আপাত্ত আছে। তাহলে বাংলায় আমরা বলবো মাইনাস মানে আপাত্ত, বা ওর উপর এখনও গ্র্যাভিটি কাজ করে, ওর উপর এখনও জি কাজ করে। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, মোট শক্তি শূন্য বলতে বোঝায় সে সিস্টেম থেকে মুক্ত হয়ে গেছে, সিস্টেম থেকে মুক্ত হয়ে গেছে, মানে এখন ওর উপর কোনো জি নাই, ওর উপর গ্র্যাভিটি নাই। কিন্তু কথা হচ্ছে মুক্ত এসে যাবে কই? তুমি বলবো অসীমে যাবে। এখন অসীমে যেহেতু দুইটা স্টেট হইতে পারে, এক অসীমে যে সে স্থির হবে, অথবা অসীমে যে সে গতিশীল হবে। তা মোট শক্তি যদি শূন্য থাকে এর মানে সে অসীমে সে স্থির হবে। সো এটা হচ্ছে শূন্য হওয়ার শর্ত, যে মুক্ত হবে, গ্র্যাভিটি ক্রিয়া করবে না, অসীমে যে স্থির হয়ে যাবে। এইবার শোনো, মোট শক্তি যদি ধনাত্মক হয় এই কথার মানেও সে সিস্টেম থেকে কিন্তু মুক্ত হয়ে গেছে, সিস্টেম থেকে মুক্ত হয়ে গেছে। প্লাস তাহলে সে গেল কোথায় মুক্ত হয়ে? তুমি বলবো অসীমে গেছে। তো অসীমে যে এইবার কিন্তু সে আর স্থির নাই, এবার তার মধ্যে বিবেক প্রাপ্ত হয়ে যাবে। তো বলতে পারো কেন? আসলে ছিল কি, আগের বার আমার কাছে আর কোনো শক্তি ছিল না, এবার প্লাস মানে তো এক্সট্রা কিছু শক্তি আছে, তো ওই শক্তি দিয়ে আমি কি করবো? আমি নিজের স্পিড বাড়াতে থাকবো। ব্যাপারটা বুঝলা? দেখো এই কনসেপ্ট ব্যবহার করে আমি এই ম্যাথটা খুব ভালোভাবে করতে পারি। তো কেন করেছি? কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, আর কিছু না। দেখো একটু ভালো করে দেখো কীভাবে আমি মিলাই দিই অঙ্কটা। তাহলে আমি জানি যে আমার মোট শক্তি মানে ইপি প্লাস ইকে সমানই দ্বারাই মোট শক্তি, ঠিক আছে? তো এটা মানে আমরা বলি মোট শক্তি। আচ্ছা একটু দেখো, নির্দিষ্ট একটা অরবিটালে ইপি কিন্তু সবসময় ফিক্সড থাকে, ইপি এর মান সবসময় ফিক্সড, এবং আমরা জানি এই মানটা সবসময় ঋণাত্মক। আর অন্যান্য সময় যখন আমরা অঙ্ক করি মানে মুক্ত করতে পারি না, তখন আমরা জানি ই এর মানও হয় ঋণাত্মক। তোমরা মোট শক্তির সূত্রগুলো কিন্তু দেখছো, এটা মনে না থাকলে আবার মনে করে দিতে হবে এখানে, যে পোটেনশিয়ালটির সূত্র হয় মাইনাস জিএমএম বাই আর, আর মোট শক্তির সূত্র হয় মাইনাস জিএমএম বাই 2r, বুঝছো? তাহলে দেখো মোট শক্তির আগেও কিন্তু মাইনাস থাকে। তাহলে এটার মানে কি? এটার মানে যে পোটেনশিয়াল এনার্জি মাইনাস, মোট শক্তিও মাইনাস। তার মানে কাইনেটিক এনার্জি তো কোনো দিন মাইনাস হয় না, এটা প্লাস। তাহলে আমি যদি বলি এখানে ডোমিনেট কে করছে? তোমরা ডোমিনেট করছে হচ্ছে মাইনাস। এর মানে পোটেনশিয়াল এনার্জি মানে আসলে বড় ছিল, কাইনেটিক এনার্জি মানে একটু ছোট ছিল, ফলে মোট শক্তিতে মাইনাসটা ডোমিনেট করে গেছে। এটা কি ক্লিয়ার? আমার মনে হয় এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে। এইবার দেখো আমি কি করি। তাহলে আমি বলতে পারি যে শূন্য হলেই তো সে মুক্ত হবে। কোশ্চেনে কিন্তু ছিল ন্যূনতম। দেখো বলছে গতিশক্তি ন্যূনতম কত হলে, মিনিমাম কত হলে সে হারায় চলে যাবে। মানে তোমাকে হারায় যাওয়ার শর্ত কী ছিল? মোট শক্তির মানটা শূন্য করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তার মানে মোট শক্তি মানে তোমাকে বাড়াতে হবে। তার মোট শক্তি মানে বাড়বে কখন? যখন কাইনেটিকটাকে বাড়াই দিবা। এ বাড়ায় প্লাসের সংখ্যা বাড়ায় যদি এটাকে নিউট্রাল করে ফেলে, তখন এই মান শূন্য হয়ে যাবে। আবারও বলি শোনো, পোটেনশিয়াল এনার্জি মানে কি? মাইনাস। তাহলে আমি কাইনেটিক এনার্জি বাড়াই এমনভাবে প্লাস করব যাতে করে মোট শক্তির মান শূন্য এসে যায়। ধরতে পারছো কথা? তাহলে আমার কোশ্চেন ওইটাই ছিল যে কাইনেটিক এনার্জি কত গুণ বাড়াবো। এইবার দেখো আমি কীভাবে করি। তাহলে পোটেনশিয়াল এনার্জিকে ই রাখো, ঠিক আছে? আমি ধরলাম কাইনেটিক এনার্জিকে আমি এন গুণ বাড়াই দেবো। কত গুণ? যা ছিল তার এন গুণ বাড়াই দেবো, বুঝলা? যাতে করে মোট শক্তি শূন্য হয়ে যায়। তা মোট শক্তি শূন্য হয়ে গেলে কী হবে? সে মুক্ত হয়ে যাবে, কোনো রকমে মুক্ত হবে, অসীমে যে বেগ প্রাপ্ত হবে না। কোশ্চেনে কিন্তু এনের মানই তোমার জানতে চাইছে। তাহলে দেখো তো দেখি এনের মান কত হয়। ইপি বাই ইকে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো ইসের সূত্র কী ছিল? কাইনেটিকের সূত্র কী ছিল? কাইনেটিকের সূত্র ছিল মাইনাস ইপি বাই 2। সূত্র তো আগে আলোচনা করছি কিন্তু। তাহলে দেখো কোথায় চলে গেল? আচ্ছা তাহলে দেখো, তাহলে ইপি যদি আমরা কেটে দিই, মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে অ্যান্সার কত হয়? 2। ওটাই কিন্তু আমি অ্যান্সার রাখছিলাম যে 2 হবে, অ্যান্সার হবে 2 গুণ। বুঝছো? নেক্সট কোশ্চেনে আসো। একটি বস্তুকে এমনভাবে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো যাতে পুনরায় ফিরে আসার আগে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় ওঠে। মহাকর্ষ বল দ্বারা প্রদত্ত ক্ষমতার বৃহত্তম মান কত? আসলে দেখাতে বলছে যে মহাকর্ষ বল দ্বারা কাজ
কোন ক্ষেত্রে বেশি আসবে, ধনাত্মক কোনটাতে বেশি হবে। মানে মহাকর্ষ বল দ্বারা কাজ তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, বুঝছো? তো এই টাইপের অঙ্ক কিন্তু আমি একটু আগে করাইছি। তোমরা একটু চেষ্টা করো। 3টা কেস বলা আছে যে কোন বিন্দুতে মহাকর্ষ বল দ্বারা কাজটা ধনাত্মক হবে, বা যদি মাইনাসও থাকে, মনে করো 2টা বিন্দুতে যদি মাইনাস পাও, তাহলে মাইনাসের দিক দিয়ে মানে কোনটা ছোট হবে, বুঝছো? সেইভাবে জানতে চাইছি। নিজেরা চেষ্টা করো। আমি এটার অ্যান্সারটা বলে দিই। এটার অ্যান্সার হবে খুব সম্ভবত এটা এ নাম্বার হবে। না পারলে আমি করে দেবো, বুঝলা? একই টাইপের অঙ্ক তো ওই জন্য আর করতেছি না। আচ্ছা, এরপরে বলছে একটা সুষম গোলকের ব্যাসার্ধ ভর কেন্দ্র হতে R1 এবং R2 দূরে প্রাবল্যের মান যদি E1 এবং E2 হয়, তাহলে কোন সম্পর্কটা সঠিক হবে? সেটা কিন্তু একাধিকও হইতে পারে, তোমরা নিজেরা একটু চেষ্টা করো যে কোনটা হবে। আচ্ছা, আরেকটা কথা মনে আছে তো, এটা আমি বারবার বলি, প্রাবল্য বের করা মানে কিন্তু জি বের করা। কেন? কারণ আমরা কি জানি এফ সমান এম জি। হ্যাঁ, আবার প্রাবল্যের ক্ষেত্রে দেখছি এফ সমান কি এমই। তাহলে এম কেটে দাও, তাহলে দেখো ই সমান জি আসে। মানে মোট কথা 1 কেজি ভরের বস্তুর উপর যে আকর্ষণ বলে সে ওটাকেই তো প্রাবল্য বলে। তাহলে আলটিমেটলি তুমি এটাকে প্রাবল্য না, তুমি এটাকে জি এর মতো করে ভাববা, ঠিক আছে? তাহলে দেখো কোশ্চেনে কী বলা। তো আমাদের নিতে হবে একটা গোলক। তো এই নিলাম একটা গোলক। তো প্রথম কন্ডিশনে কি বলছে যে বিন্দুটা কোথায়, এটা আমরা বিন্দুটা একটু দেখি। বিন্দুটা বলছে যে দেখো R1 R থেকে ছোট, R2 R থেকে ছোট। তার মানে বিন্দুটা এই নিশ্চয়ই গোলকের ভিতরে। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? বিন্দুটা একদম গোলকের ভিতরে। আচ্ছা, তা ভিতরে আমাদের জি নির্ণয়ের সূত্র কারো মনে আছে? আমি অনেকগুলো সূত্রই শেখাইছি ভিতরে জি নির্ণয়ের সূত্র। দেখো তার ভিতরে একটা ছিল GX/R, অথবা তোমরা বলতে পারো এইচের সাথেও তো আপনি শেখাইছিলেন। হ্যাঁ, এইচের সাথেও শেখাইছিলাম। তা আসলে এখানে ওই যে আরটা, বুঝছো, এই আরটা তো সেন্টার থেকে নেওয়া, দেখো কেন্দ্র থেকে নেওয়া। আমি কেন্দ্র থেকে কিন্তু একটাই সূত্র তোমাদের শেখাইছি, GX/R, বুঝছো? এই জন্য আমি এই সূত্রটা লিখছি মূলত, যে সেন্টার থেকে তো তাই GX/R লিখছি। তো দেখো জি আর আর তো কনস্ট্যান্ট, তাহলে সেন্টারের ভিতরে বা কেন্দ্র থেকে ভিতরে আমি সূত্র কি লিখতে পারি, জি প্রাইমের সাথে এক্স হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে না? তার মানে জি যদি সমানুপাতিক হয় তাহলে ইও সমানুপাতিক হবে। প্রথমটা ঠিক আছে, বুঝছো? পরেরটা দেখি। পরেরটা দেখো সে যে R1 এবং R2 দুজনেই আর থেকে বড়। তার থেকে বড় মানে কি, ওটা বাইরে চলে গেছে, বুঝলা? তাহলে বাইরে জি এর সূত্র কি ছিল, আউটসাইডে মনে আছে কারো? জি ইন্টু ছিল R²/R+H এর হোল স্কোয়ার। আচ্ছা, এই যে R+H, এটাই না কেন্দ্র থেকে দূরত্ব। দেখো তো, যে এইচ মানে কি, সারফেস থেকে কতটুকু উপরে আছে, এটা হচ্ছে এইচ। তাহলে R+H মানে কেন্দ্র থেকে সে কতটুকু উপরে আছে, মানে এতটুকু। তাহলে এই জিনিসটাকে আমরা এক্স দিয়ে রিপ্লেস করতে পারি। তাহলে সূত্র দাঁড়ায় আমাদের GR² / X², ঠিক আছে? এখন দেখো জি আর আর তো কনস্ট্যান্ট, তাহলে আমি বলতে পারি জির সাথে সম্পর্ক হবে বর্গের ব্যস্তানুপাতিক। দেখো তো স্যাটিসফাই করে কি না, না এটা স্যাটিসফাই করে না। এটা কি বলছে, এখানেও বলছে বাইরে, এখানেও বলছে বাইরে, না এটাও তো ভুল। তাহলে একটাই অ্যান্সার হবে E প্রপোর্শনাল টু R, ঠিক আছে? ওকে, তো 16 নাম্বার কোশ্চেনে দেখো প্রাবল্য ভেক্টর ফর্মে দেওয়া আছে 5i+12 যে। তো আমাদের প্রথম কোশ্চেন বলা যে মূল বিন্দুতে 2 কেজি ভরের বস্তুর উপর ক্রিয়াশীল বলের মান কত। তো ফোর্স বের করতে বলছে এই নাম্বার কোশ্চেনে। তো আমরা করে ফেলি। ফোর্সের সূত্র কী ছিল, F সমান mE, মনে আছে তো সবার? হ্যাঁ, তাহলে এম এর মান কত, 2, আর এই তো বের করা যাবে, এর মান বসাই দিবা √12² + 5²। তো এটা করলে কত আসে, √169, মানে 13 আসে, 13 দুগুণা 26। তাহলে অ্যান্সার হবে 26 নিউটন, ঠিক আছে? প্রথমটার অ্যান্সার শেষ। 2 নম্বর অ্যান্সারে কী বলছে, মূল বিন্দুতে বিভবের মান 0 হলে 12,0 এবং 0,5 বিন্দুতে বিভবের মান কত। আচ্ছা, বিভব বের করতে হবে। মূল বিন্দুতে শুধু বলা বিভবের মান নাকি 0 করা আছে। আচ্ছা, তাই তোমাদের বিভবের সাথে প্রাবল্যের সম্পর্কটা কি মনে আছে? এটা কিন্তু স্থিরতরিত আমি করাইছিলাম, ওদের মনে পড়ে থাকে। সম্পর্কটা ছিল এমন যে বিভব পার্থক্য সমান ইন্টিগ্রেশন অফ E dx, বুঝছো? তবে এখানে কথা আছে, যদি আমি এটা এক্স অক্ষে লিখি তাহলে কিন্তু এটা এক্স অক্ষে বিভবের মানে বের হবে, মানে এক্স বরাবর লিখলে। দেখো ফাংশনটাও তো ডিএক্স লিখছি, মানে আমি এক্সের সাপেক্ষেই করবো। সেমভাবে কিন্তু আবার ওয়াইয়ের সাপেক্ষেও করা যাবে, বুঝছো? আর এখানে সূত্রের আগে কিন্তু একটা মাইনাস ছিল, এটা ভুলে গেলে কিন্তু হবে না, সূত্রের আগে একটা মাইনাস ছিল। তাহলে আসলে আমরা মান টান বসাই। তো আমাদের এর মান কত বলা ছিল, 5। তো ঠিক আছে, তাহলে বসাই দিই 5 ইন্টু কি ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন মাইনাস। তাহলে এটা করলে কত হয়,
আর লিমিট বলা আছে তো, আচ্ছা লিমিট কত 12 টু 0, তাহলে লিমিটের মান বসাতে হয় 12 টু 0। তো আমরা তো আসলে মূল বিন্দু থেকে আসবো, না লিমিটের মান 12ই বলা, শুধু 12, মানে ওই 12 বিন্দুতেই তো আমাদের বিভব জানতে চাইছে। তাহলে মূল বিন্দুতে ছিল 0, এরপরে গেছে 12তে, ঠিক আছে। তাহলে আমরা বসাই দিলে দেখো কত আসে, -60 আসে। এখন এই মানটা কিন্তু ডেল ভি অফ এক্সের মান, একটু ভালো করে বুঝি, ডেল ভি অফ এক্স। তাহলে ডেল ভি অফ এক্স মানে কি লেখা যায়, ওই বিন্দুর বিভব মাইনাস মূল বিন্দুর বিভব, কারণ এটা তো পার্থক্য বেরোইছে, আমি কিন্তু দেখো মূল বিন্দুর সাপেক্ষে হিসাব করতেছি। তো কোশ্চেনে কিন্তু দেখো বলা আছে যে মূল বিন্দুতে বিভবটা 0 ছিল, এই যে কোশ্চেনে বলা মূল বিন্দুতে বিভব 0 ছিল। তাহলে ভি নটের মানটাকে 0 বসাতে পারি, তাহলে আমি বলতে পারি ভি এক্সের মানই আসলো -60। বুঝছো তো? দেখো আমি কী করছি, লিমিট বসানো একবার খেয়াল করো, আমি মূল বিন্দুতে বসাইছিলাম, সেখান থেকে 12তম বিন্দুতে গেছি, মানে যেই বিন্দুর মান 12 সেখানে গেছি, তাহলে ভি এক্স পেয়ে গেলাম। সেম টু সেম আমাকে বের করতে হবে ডেল ভি অফ ভি ওয়াই, ঠিক আছে। তাহলে একই ফর্মুলা দেব, -ই টি ওয়াই। এবার আমি কিন্তু ওয়াইয়ের সাপেক্ষে করব, তাহলে এখানে বসাবো ই অফ ওয়াই। তো সেটার বিন্দু কত বলা, সেটার বিন্দু বলা 5, তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমি 5 নম্বর বিন্দুতে যাব। তাহলে করলে কত আসবে, তো ওটা করলেও আসবে না আমার -5, -5 ওয়াই আসবে না। তো ওয়াইয়ের না ভুল করলাম নাকি, ও হ্যাঁ ভুল করছি, এখানে ইউএফের মান তো 12 ছিল তাই না, এটা তো 5 ছিল না, এটা ছিল 12, এই ইউএর মান ছিল 12, তো করলে 12 থেকে যায়, আর ইন্টিগ্রেশন অফ টিওয়াইকে করলে তো ওয়াই থেকে যায়। তো এবার বসাবো আমি হচ্ছে লিমিট, তো লিমিট কত বসাতে বলানো, 0 টু 5, এটা আমাকে বসাতে বলছে। তাহলে অ্যান্সার কত হাতে, -60, -60 আসে। কলাটা ভেঙে গেছে, আচ্ছা -60। তাহলে আমার ছিল ডেল ভি অফ ওয়াই, তাহলে ওইটাকে আমি লিখতে পারি ভি অফ ওয়াই মাইনাস ভি অফ 0। তো আমাদের আগেই বলা যে মূল বিন্দুতে বিভবটা 0 ছিল, তাহলে দেখো ভি অফ ওয়াইয়ের মান কত আসলো, -60, ওকে, -60 আসলো। তাহলে আমার বিভব কিন্তু স্কেলার রাশি, তো মোট বিভবটা যদি জানতে চাই তো তাহলে অ্যান্সার কত হতো, -120। তো কোশ্চেনে মনে হয় মোট বিভব জানতে চাইনি, শুধু এক্স্যাক্ট এই বিন্দু দুইটাতে বিভবের মান জানতে চাইছে। তাহলে অ্যান্সার হবে -60, ওটাতেও অ্যান্সার হবে -60, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, এই দুটো সলভ হয়ে গেছে। পরবর্তী কোশ্চেন, এই বস্তুটিকে মানে 2 কেজি ভরের বস্তুটিকে 12,0 বিন্দু থেকে 0,5 বিন্দুতে নিতে বিভব শক্তির পরিবর্তন কত। আচ্ছা বিভব শক্তির পরিবর্তন মানেই তো এজেন্ট দ্বারা কাজ, যেটাকে লেখাইছি এজেন্ট দ্বারা কাজ মানেই বিভব শক্তির পরিবর্তন। তা এই সূত্রটা প্রাবল্য যখন ভেক্টর ফর্মে দেওয়া থাকে, এটার কিন্তু খুব সুন্দর একটা সূত্র আছে, যা অঙ্ক খুব সহজে করা যায়। তো সূত্রটা একটু মনে করে দেখো, তো এমন সূত্র যে কৃত কাজ সমান মাইনাস ই ভেক্টর ডট ডেল আর ভেক্টর। আচ্ছা ডেলই হবে না, এটা ই হবে, এটা শুধু ই হবে, ই ভেক্টর ডট ডেল আর ভেক্টর। তো এটা কিন্তু আমাদের একটা সূত্র ছিল, যা আমরা স্থিরতরিতেও পড়ছি, যে কাজ হয় মাইনাস ই ভেক্টর ডট ডেল আর ভেক্টর। তো ই ভেক্টর তো আমাদের অলরেডি গিভেন, আমরা ভ্যালুটা বসাই দিই, মানটা ছিল 5i ক্যাপ প্লাস 12j ক্যাপ। এখন দরকার সরণ ভেক্টর, তাই তো। তা ডেলার ভেক্টরকে আমরা কি লিখতে পারি, ডেলার ভেক্টরকে লিখতে পারি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তো r2 ভেক্টর r1 ভেক্টর একটু বের করা শিখি, আসো কি বলা কোশ্চেনে। তো আমরা যদি একটা গ্রাফ দেখি, গ্রাফ কই, সে সরণ কই দেখি, কোথায় বলা বিন্দু, একটা বলা 12,0 0,5, তাহলে 12,0 বিন্দু কোথায় বলো তো, এইখানে না 12,0, আর 0,5 কোথায়, এইখানে কোথাও হবে, তাই না। তো এই যদি এটা যদি 12,0 বিন্দু হয়, তাহলে এটার অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, তাহলে কত আসে 12i ক্যাপ প্লাস 0j ক্যাপ, বুঝছো। আর এই বিন্দুটা ছিল 0,5, তাহলে ওইটারে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো, তাহলে কত আসে 0i প্লাস 5j ক্যাপ। তাহলে আমি যদি এখন তোমাকে জিজ্ঞেস করি ডেলার কত, তো ইজিলি বের করা যাবে, তুমি বলবো r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, তাহলে করলে কত আসে 5j ক্যাপ মাইনাস 12i ক্যাপ, বুঝলা তো। তো এইটার সাথে আমি করব কিন্তু ডট গুণ, তো এটা বের করার উদ্দেশ্যই ছিল এই মানটা এখানে বসাবো। তা ডট প্রোডাক্টের মান তো সবারই মনে আছে, আয়ের সাথে আই, জের সাথে জে করতে হয় তাই না। তাহলে করে ফেলি, আয়ের প্রোডাক্ট ছিল 5, এখানে আয়ের প্রোডাক্ট কত -12, ওকে, প্লাস ছিল জে এর সাথে জে, তাহলে এখানে জে এর প্রোডাক্ট 12, এইখানে জে এর প্রোডাক্ট কত 5, তাহলে অ্যান্সার কত আসে 0 জুল।
তাহলে কৃত কাজ কত হবে? 0 জুল হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে আসি। তো বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে, আসলে এই অঙ্কটা এই অঙ্কটা আমাদের বইতেই আছে, তোমরা দেখবে ইসাক স্যারের বইয়ের অঙ্ক, কিন্তু এই দুইটা অঙ্ক খুবই গোলায় যায়। এই সেকেন্ড যে কোশ্চেনটা দেখতেছো এটা কিন্তু কুয়েটে আসছে, এটা আসছে কুয়েটে। তো অনেকে ইসাক স্যারের বইয়ের অঙ্কটার সাথে গুলাই ফেলে। আমি এই জন্যই অঙ্কটা দিছি, তোমরা একটু ভালো করে পড়ো, পার্থক্যটা বোঝো, দুইটা অঙ্কের মধ্যে পার্থক্য কোথায়। হ্যাঁ, ভালো করে পার্থক্যটা দেখো। তো কি বলছে আসো, প্রথমটা দেখি। প্রথমটা বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং এক্স গভীরতায় জি এর মান সমান। তো এক্স ও এইচ এর মধ্যে সম্পর্ক বানাতে হবে। তার মানে জি এর মান দুইটা স্থানে সমান হবে, একটা হচ্ছে এইচ উচ্চতায়, একটা এক্স গভীরতায়। আর এখানে কন্ডিশন একটা বলে দেওয়া আছে যেখানে এইচটা আর থেকে অনেক অনেক ছোট হবে। তো সেই ক্ষেত্রে আমাদের সম্পর্ক বানাতে হবে। তো আসো আমরা একটু সম্পর্ক বের করার চেষ্টা করি। তাহলে গভীরতায় আমাদের জি নির্ণয়ের সূত্রটা কেমন ছিল? জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, এটা ছিল গভীরতায় জি নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আর উচ্চতায় আমাদের জি নির্ণয়ের সূত্রটা কেমন ছিল? উচ্চতায় কিন্তু আমাদের দুইটা সূত্র ছিল। তো কোশ্চেনে তোকে স্পেসিফিকভাবে বলা যে এইচটা নাকি আর থেকে ছোট। তো ছোট হলে আমরা ওই কন্ডিশন অনুযায়ী জি এর সূত্রটা এরকমভাবে বানাইতাম 1 মাইনাস 2h বাই আর। বুঝছো? তো আমাদের কোশ্চেনে কি বলা, যে এই দুটা জি নাকি সমান, এই দুটা জি এর মান সমান। তো সমান করে দিলে দেখো কী হবে, জি জি কাটা যাবে, কিন্তু সমান করে দিই। বুঝছো? তাহলে এখানে থাকবে না এইচ বাই আর। আচ্ছা, একটা কাজ করি, ওরা তো এটাকে এইচ বলেনি, ওরা তো এটাকে এক্স বলছে, তাই না? যে এক্স, তাহলে আমরা একটা কাজ করি, এইচ না দিয়ে এটাকে এক্স বসাই দিই। তাহলে এখানে আমার দাঁড়াবে না 2x বাই আর। তাহলে দেখো এক্স এবং এইচের মধ্যে সম্পর্ক এসে গেছে, যে এক্স সমান দাঁড়ালো এইচ বাই 2। বুঝলা এটা? তো আমাদের পরবর্তী কোশ্চেন আসছে, যেটা কুয়েটে আসছে। এটা কিন্তু একটু ঝামেলা আছে, দেখো ভালো করে। এখানে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং এইচ গভীরতায়, পার্থক্যটা বুঝছো? ওইখানে এক্স আর এইচ কিন্তু একই ছিল না, বাট কুয়েটের এই কোশ্চেনে বলাই আছে যে একই উচ্চতায় উপরে যাব এবং একই গভীরতায় নিচে যাব, এবং এমন একটা জায়গায় যেতে হবে যেখানে নাকি জি এর মান সমান হবে, মানে গভীরতা এবং উচ্চতায় জি সমান হবে। তাহলে সেই কমন হাইটটা কত হবে? আবারও বলি, এই দুটা কিন্তু কমন মান ছিল না, মানে সমান ছিল না। তুমি দেখতেই পাচ্ছ ওদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক বেরোইছে। আর এখানে কুয়েট বলেই দিছিল যে দুইটা গভীরতায় যদি সমান হয় এবং সেখানে জি এর মান সমান হয়, তাহলে সেই কমন উচ্চতাটা কত ছিল। বুঝলা? তো চলো আসো সলভ করি। আর একটা কথা দেখো, কুয়েটের এই কোশ্চেনে কিন্তু বলে নাই যে এইচটা আর থেকে অনেক অনেক ছোট ছিল, এটা কিন্তু বলে নাই। বুঝছো? তো এটা না বলা থাকলে কিন্তু কখনো আমরা ওই ছোট সূত্রটা দিতে পারবো না। তো আমি লিখি, দেখো। তো আমাদের উচ্চতায় জি এর, আগে গভীরতা এটা লিখি, গভীরতায় জি এর সূত্র ছিল 1 মাইনাস এইচ বাই আর। ঠিক আছে, আর উচ্চতায় জি এর ফর্মুলা কিন্তু আমাদের এখন মেইনটা বড়টা ব্যবহার করতে হবে, যেটা কমন সবসময় আমরা ব্যবহার করি, যেটা এটা কিন্তু সবসময় ভ্যালিড। বুঝলা? তাহলে জি জি কেটে দাও, কেটে দিয়ে এবার একটু বড় হবে অঙ্কটা, 6 মার্কের অঙ্ক তো। তাহলে এখানে থেকে আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, এখানে থেকে আর স্কোয়ার। তাহলে আর গুণ করো, দেখো কী আসে আর গুণ করলে। তো এখানে থাকবে আমাদের আর কিউব, এখানে থাকবে আর মাইনাস এইচ, এখানে থাকবে না আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ঠিক আছে, তো আসলে এখানে একটা দ্বিঘাত ইকুয়েশন আসবে না, আর কিউব সমান এইখানে থেকে আর কিউব। আচ্ছা, আগে থেকে গুণটা না করি, এটা আর মাইনাস এইচটা থাকুক, এটাকে একটু ভাঙাই নি। তাহলে আর স্কোয়ার প্লাস 2 আর এইচ প্লাস এইচ স্কোয়ার থাকে। ওকে, নিচে নাম দেখি, আরও ভাঙাই এটাকে। তাহলে আমার এই পাশে থাকলো আর কিউব, আর এই পাশে আর মানে, এবার আমি গুণ করে দিই, আর এর সাথে সবাইকে গুণ করে দিই। তো ফার্স্টে আসে আমাদের আর কিউব, এরপর আর এর সাথে এটা গুণ করলে থাকবে না 2 আর স্কোয়ার এইচ, এরপরে থাকে প্লাস এইচ স্কোয়ার আর, এই পাশে থাকে মাইনাস এইচ আর স্কোয়ার, এখানে থাকবে না মাইনাস 2 আর এইচ স্কোয়ার, মাইনাস থাকবে না এইচ কিউব। তো দেখো অনেক কিছু মেবি কাটা যাবে, আর কিউব কাটা যাবে। আর কি কাটা যায়? এখানে এইচ স্কোয়ার আর কোথায় আছে? এখানে আছে, একটা থাকবে এই দুইটা মিলে। আবার এইচ আর স্কোয়ার, এই দুইটা মিলেও কিন্তু একটা হয়ে যাবে, এই দুইটা মিলে বসাবে একটা, এই দুইটা মিলে বসাবে একটা। তো দেখি আমরা বসাই মানগুলো কী থাকে লাস্টে আসে। তাহলে এই পাশে থাকলো 0,
এই পাশে এটা প্লাস আর এটা মাইনাস, তার মানে থাকবে না আর স্কোয়ার এইচ, ঠিক আছে। আর এই পাশে থাকবে না আরেকটা এইচ স্কোয়ার আর, এই পাশে থাকবে না মাইনাস এইচ স্কোয়ার আর, মাইনাস থেকে এইচ কিউব, ঠিক আছে। তো এখান থেকে একটা এসকে কেটে দাও, একটা এসকে কাটলে কি থাকে, আর স্কোয়ার মাইনাস আর এইচ মাইনাস এইচ স্কোয়ার সমান হচ্ছে 0। বোঝা গেল? তাহলে আসো এটাকে সলভ করে আমরা এখন মান বের করে নিয়ে আসি। তো আমার দরকার কিন্তু এইচ এর মান, তাহলে আমি একটা কাজ করি, এসটাকে তো একটা মাইনাস কমান নিই, তাহলে প্লাস আর এইচ মাইনাস আর স্কোয়ার সমান হচ্ছে 0, ঠিক আছে। তাহলে দেখো এটা দ্বিঘাত ইকুয়েশন চলে আসে, যে তোমরা শিখছো যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, তো আমরা ওই সূত্রটা বসাবো। তাহলে এখানে বি এর ভূমিকায় কে আছে, এই অংশটা, আর সি এর ভূমিকা আছে এই অংশটা, আর এর ভূমিকায় কিন্তু 1 আছে। তাহলে আমাদের সূত্র ছিল মাইনাস বি, তাহলে মাইনাস বি, তাহলে বিটাকে বসাই, এই যে আর প্লাস মাইনাস রুট ওভার ছিল বি স্কোয়ার, কী হলো সরে যাচ্ছে কেন, তাহলে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে দাঁড়ায় আর স্কোয়ার মাইনাস 4ac, 4 বসাই দিলাম, এর মান তো 1 আর সি এর মান কিন্তু মাইনাস আর স্কোয়ার, ঠিক আছে। ডিভাইড বাই ছিল 2a, 2 × 1। তো এটা সলভ করবা, সলভ করলে খুব সম্ভবত আমাদের মান আসবে 0.59 × r, মানে এটাকে আমরা কাছাকাছি 0.69 লিখতে পারি, এবং এটাই হবে অ্যান্সার। তো এটা চাইলে মুখস্থ রাখতে পারো, আমাদের ইসাক স্যারের বইতে এমসিকিউটা আছে, তো এত বড় অঙ্ক তো যে এটা একটা ফিক্স ভ্যালু, চলো মুখস্থ করা যায় যে 0.6r। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি। হ্যাঁ এই টাইপের অঙ্কগুলো সম্ভবত এই অ্যাডমিশনে আমাদের আসছে কয়েকবার, আমার তো মনে নাই, আমি লিখি নাই এর জন্য। তো তোমরা এগুলো একটু চেষ্টা করবো আগে, বুঝছো। কী বলছে যে মহাকর্ষ বল দূরত্বের n ঘাতের যদি ব্যস্তানুপাতিক হয়, তার মানে কোশ্চেনে বলা এমন যে মহাকর্ষ বল এটা আমাদের যে ডিস্টেন্স হবে, ডিস্টেন্সটাকে ছোটো আর দিলাম, সেটার n ঘাতের ব্যস্তানুপাতিক হবে এরকম। আর ওটা যদি আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণায়মান হয়, তাহলে পর্যায়কালের সাথে আর এর ফর্মুলাটা কেমন হবে, মানে এই আরকে সে কক্ষীয় ব্যাসার্ধ বলছে, তো যদি হয় তাহলে টাইম পিরিয়ডের সাথে আমাদের আর এর সম্পর্কটা কেমন হবে এটা দেখাতে হবে, বুঝছো। মানে r⁴ বলা, এক্স মানে মাথায় আছে এক্স, তাহলে এক্সের সাথে এন এর সম্পর্কটা কেমন হবে এটা তোমাকে দেখাতে হবে। তো চেষ্টা করবে একটু, আর আমি করে দিই, তাহলে পজ করো, পজ করে একবার চেষ্টা করো, মিলানোর চেষ্টা করো অপশান যে কোনটার সাথে মেলে। তাহলে আমি করব, চলো করা শুরু করি। তা আমাদের প্রথম ইনফরমেশন কি বলা, মহাকর্ষ বলটা দূরত্বের সাথে এভাবে সম্পর্কিত। আচ্ছা এটা কিভাবে আমি পর্যায়কালে আসবো, কারণ এই জিনিসটা কি মাথায় আসছে যে ফোর্স থেকে আমি কিভাবে টাইম পিরিয়ডের ইকুয়েশনে আসবো, সম্পর্কটা কিভাবে আমি রিলেট করব। আমি একটা কাজ করি, আমি তোমাদের এটা বলে দিই, নিজে না করি, তোমরা একবার চেষ্টা করো, শোনো আমি বলে দেবো এটা, যে ফোর্স, তাই না, গ্র্যাভিটেশনাল ফোর্স। তোমরা জানো যে একটা বস্তু যখন সার্কুলার মোশন করে, সেই গ্র্যাভিটেশনাল ফোর্সটা কেন্দ্রমুখী বলের সমান হয়ে যায়, তাহলে এটা সমান হয়ে যায় কিন্তু mv²/r, বুঝছো তো। mv²/r সমান আসে g/mm ডিভাইড বাই কিন্তু r স্কোয়ার। তো এখন বলতে পারো যে ঠিক আছে, এটা না হয় ফোর্সের সাথে আমি সম্পর্ক পেলাম আর এর, তাও তো পাইনি, কিন্তু তো ভি আছে, ভরটা একটা কনস্ট্যান্ট। একটু ভালো করে মাথায় করো, তো এই ভি এর সাথে কিন্তু টাইম পিরিয়ডের সম্পর্ক আছে। মনে আছে যে টাইম পিরিয়ডের সূত্র কী ছিল, 2πr/v, খেয়াল করছো, এই যে ভি এর সাথে কিন্তু টাইম পিরিয়ডের সম্পর্ক আছে। তাহলে অবশ্যই ভি এর ভ্যালু যদি আমি এখানে পর্যায়কাল আকারে বসাই, তাহলে পর্যায়কালের সাথে ডিরেক্টলি আর এর একটা সম্পর্ক পাওয়া যাবে। আমার কথা বুঝছো? আচ্ছা এটা ভালো কথা বলি, এখানে কিন্তু আবার জিএমএম বা আর স্কোয়ার লিখে দিও না, এটা কিন্তু লেখা যাবে না। কেন লেখা যাবে না, কারণ আমি কোশ্চেনই তো বলে দিছি যে দূরত্বের সাথে আর এর সম্পর্কটা কেমন। অর্থাৎ তোমাকে এটা প্রপোর্শনাল সাইন দিয়ে সর্বোচ্চ তুমি এভাবে লিখতে পারো যে r⁴n, মানে এই মানটা না লেখা যাবে না কিন্তু, কারণ আমি তো বলে দিছি যে স্কোয়ার না, আমি বলছি ওটা আর এর n-তম ঘাতের ব্যস্তানুপাতিক। বুঝলা? চেষ্টা করবা তাহলে একবার, নাকি করে দেবো? আচ্ছা করে দিচ্ছি, যাও করে দিই। তো আমার এইখানে থাকলো তাহলে ভি, তো আমি ভি এর মান দেখো কী বসাতে পারি, আমি যদি টি সমানুপাতিক চিহ্ন দিই তাহলে r/v আসে, এটার কথা বলতেছি, ঠিক আছে। তাহলে ভি সমান কি লিখতে পারি, r/t লিখতে পারি, রেখে দিলাম। ওই ভি এর মানটা আমি এখানে বসাবো r/t, বুঝছো, ওই ভি এর মানটা আমি বসাবো r/t। তাহলে দেখো আমার কি থাকে, তাহলে রেখে দিলাম আর, এখানে থাকলো টি, এখানে থাকলো তার স্কোয়ার, তাহলে ভি
এর ফর্মুলাটা আমরা বসালাম r/t তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর ভি এর নিচে দেখো একটা ছোট করে কিন্তু আর ছিল, তাহলে ওই আরটাকে এখানে রেখে দিলাম। এটা প্রপোর্শনাল টু ছিল 1/r⁴n, ঠিক আছে। এটা কিন্তু ভুল করেও এই কাজ করো না, গ্র্যাভিটেশনাল ফোর্সের এখানে স্কোয়ার আছে, স্কোয়ারকে বসাই দিও না, কারণ কোশ্চেনে বলেই দেওয়া আছে যে এটা স্কোয়ারের সাথে সম্পর্কিত না। তাহলে আমাদের কি থাকে, উপরে থেকে একটা আর, নিচে থেকে টি স্কোয়ার, প্রপোর্শন টু থাকে r⁴n, ঠিক আছে। তো এটাকে রিভার্স করে দাও, তাহলে আর স্কোয়ার টি স্কোয়ার ডিভাইড বাই আর সমান থাকে r⁴n। দেখো আমাদের প্রায় শেষ কাজ। তাহলে আমরা এখন কী করতে পারি, টি স্কোয়ারকে এখানে রেখে দিলাম, আরটাকে এই পাশে নিয়ে যাই। তো এই পাশে নিয়ে গেলে কী হবে, r⁴n+1, আর টুটাকে ফাঁকা করো, তাহলে r⁴ থাকবে n+1 ডিভাইড বাই 2। তো এইটা হবে আমাদের অ্যান্সার, n+1 ডিভাইড বাই 2, মানে 1 নম্বর অ্যান্সার, বুঝছো। নেক্সট নাম্বার কোশ্চেনে আমরা দেখি, বলা হয়েছে পৃথিবী পৃষ্ঠে একজন ব্যক্তি 2 মিটার উচ্চতায় লাফ দিতে পারে। ওকে, তো অন্য একটি গ্রহের পৃষ্ঠে সর্বাধিক কত উচ্চতায় লাফ দিতে পারবে। তো এই রিলেটেড অঙ্ক আমরা বহুতবার করছি, যে পৃথিবী থেকে একজন লোক লাফ দিতে পারে, হ্যাঁ, লাফ দিয়ে এই উপরে চলে গেল, মনে করো পৃথিবী থেকে লাফ দিয়ে, তো কতটুকু উচ্চতায় গেল সেটা আমাদের দেওয়া আছে। তো আমরা এই উচ্চতাটাকে h1 ধরলাম। আসলে দেখো যে লোকটা লাফ দিবে তো নির্দিষ্ট একটা বেগে, তাই না, তার ইউটা থাকবে ফিক্সড। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে গ্রহটা ছিল অন্য একটা গ্রহ, সেখানেও কিন্তু সে একই বেগেই লাফ দিবে, অর্থাৎ এখান থেকেও সে ইউ বেগ নিয়ে দিবে একটা জাম্প। তো আমাদের কোশ্চেনটা ছিল এই প্ল্যানেটে সে লাফ দিয়ে কতটুকু উচ্চতায় যাবে। তা বলতে পারো যে এখানেও তো একই বেগে লাফ দিলেও তো একই উচ্চতায় যাবে, তা কিন্তু না। তোমাদের এইচ নির্ণয় সূত্রটা মনে ছিল তো, এইচ সমান u²/2g। এটা কিন্তু জি এর উপর নির্ভর করে, দেখছো তো জি কি সেম নাকি, কোশ্চেনে কিন্তু জি সেম না। দেখো জি এর মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এই যে ইনফরমেশন দেওয়া আছে, যে গ্রহটার ঘনত্ব এবং ব্যাসার্ধ পৃথিবীর ভর এবং ব্যাসার্ধের অমুক অমুক গুণ। আচ্ছা, ভর কিন্তু আমি দেইনি, দেখছো, আসলে অঙ্কটা এই সেক্সারের বইতেই ছিল, আমি একটু পাল্টাই শুধু ঘনত্ব দিছি, মানে যাতে তোমরা ভরের রেশিওটা বের করে আনতে পারো, বুঝছো। তো এটা কঠিন কিছু নাও, বের করা যাবে। ঘনত্ব থেকে তোমরা চাইলে ভরের রেশিও বের করতে পারবা। আর তাও যদি তোমাদের মনে হয় যে না আমি ভর দিয়ে করবো কেন, আমি তো জি এর ভিতরে জানি যে ঘনত্ব আছে, হ্যাঁ সেটা দিয়েও করা যাবে। তা আমি ওটাই করি, বুঝছো, ভর আমরা না বের করি। আমরা দেখো ভর না বের করেই করা যায়। জি এর ইকুয়েশন কী ছিল, 4/3 পাই রো আর জি। আমি কিন্তু একটু আগে এটা বানিয়ে দেখাইছি, বুঝলা। তাহলে দেখো তো এখানে g1g2 রেশিওটা কেমন হবে, g1/g2 সমান হবে ρ1/ρ2। ব্যাসার্ধের সাথেও কিন্তু সেটা সমানুপাতিক, তাহলে r1/r2। তো দেখো এখানে সব কিছু বলা, ঘনত্বের রেশিও বলা, আর এর রেশিও বলা, আর জি তো একটা স্থানে জানো, অন্য একটা স্থানে জি বের করতে হবে। তো ব্যাস জি বের করবা, জি বের করে এইখানে চলে আসবা। এখানে আমরা কোন ফর্মুলা ইউজ করব, ইউ তো ফিক্সড, তাহলে আমরা বলতে পারি এইচ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/g। তার মানে আমরা কি লিখতে পারবো, h1/h2 সমান লেখা যাবে g2/g1, বসাই দিলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। আর ঘনত্ব দিয়ে ওই ভর দিয়ে যদি কেউ করতে চাইতে ওটা একটু জটিল হয়ে যায়, ওভাবে না করাই ভালো, বুঝছো, এই ঘনত্বের ডিরেক্ট সূত্র দিয়েই করাই ভালো। নেক্সট আসি, আচ্ছা এই কোশ্চেনটা ডিউতে আসছে, এই কোশ্চেনটা আসলে দেখো এই কোশ্চেনটা একটু সহজে করা যায়, আমি সহজটা একটু পরে দেখাচ্ছি। মানে এসএইচএম এর কনসেপ্ট দিয়ে যদি করো এই অঙ্ক অনেক সহজে হয়ে যায়, কিন্তু আমি যেহেতু এটা গ্র্যাভিটি চ্যাপ্টারে লিখছি, কাজে আমরা গ্র্যাভিটির কনসেপ্ট অনুযায়ী অঙ্কটা করব, ঠিক আছে। তা আসো দেখি আমরা করি, আগে আমরা বড় করেই করি। বলছে পৃথিবীর মাঝখানে যদি গর্ত করে ছেড়ে দেওয়া হয়, ভূকেন্দ্রে তার বেগ কত হবে। তার মানে এমন ব্যাপারটা যে আমাদের পৃথিবী ছিল, ওর মাঝখানে করা হয়েছে গর্ত, তো এই দিলাম গর্ত করে, ব্যাখ্যা হয়ে গেল, এই দিলাম গর্ত করে, এই যে গর্ত করে দিছি। এখন বলা হয়েছে এই গর্ত করে একটা বস্তু ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে, তো কোশ্চেনে বলছে ও যখন ভূকেন্দ্রে আসবে তখন তার ভেলোসিটি কত হবে। তো আমি এটা করবো হচ্ছে এনার্জি কনজারভেশন দিয়ে, বুঝলা। আর এসএইচএম এর কনসেপ্ট তো বললাম যে পরে দেখাচ্ছি। তো এটা করতে গেলে তোমাদের কিন্তু একটা সূত্র জানতে হবে। কী সূত্র, যে আমরা জানি পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা, তা আমি একটু আগে লিখছি -GMM/ কী লিখছিলাম, আর লিখছিলাম, আর মানে কেন্দ্র থেকে দূরত্ব, তাই তো। তো এইটা কিন্তু শুধুমাত্র ভ্যালিড তোমার যদি তুমি পৃথিবীর বাইরে থাকো, মানে আউটসাইড
অথবা যদি সারফেসে থাকো, সারফেস, এই দুইটা স্থানে ভ্যালিড, বুঝছো? কিন্তু পৃথিবীর ভেতরে কিন্তু পোটেনশিয়ালের সূত্র এটা না। মনে আছে না? কি করো, পৃথিবীর ভেতরে পোটেনশিয়াল এনার্জি সূত্র কি বলতে পারবা কেউ? তো দেখো, আমি তো মনে রাখি কীভাবে, যে ভেতরে গেলে পোটেনশিয়াল কমবে। তা আমি ধরলাম যে কমে অর্ধেক হলো, মানে মাইনাস jm বাই, শুধু আর ছিল তত কমে হলো 2r। আচ্ছা, এ আর কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? তো এরপরে আমি মনে রাখি পোটেনশিয়াল তো কমে অর্ধেক হয়ে কিন্তু 2 হয়েছে, তো 2-এর সাথে 1 যোগ করলে কত হয়? 3। তো মান যেহেতু বেড়ে গেছিলো, সেটাকে আবার কমানোর জন্য বিয়োগ করে দিতে হবে। তো আমি কী দিয়ে বিয়োগ দেবো? ছোটো আর বাই পৃথিবীর ব্যাসার্ধ তার হোল স্কোয়ার, এই রেশিওটাতে বিয়োগ দেবো। তো এটাই ছিল কিন্তু আমাদের পৃথিবীর ভেতরে বা নিরেট গোলকের ভেতরে বিভব শক্তি বের করার ফর্মুলা। তোমাদের কিন্তু এই সূত্রটা মনে রাখতে হবে, বুঝছো? কষ্ট হলেও মনে রাখতে হবে। আচ্ছা, এই যে ছোটো আর, এই ছোটো আর কিন্তু ছিল পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখো তো, যদি আমি তোমাদের এখন জিজ্ঞেস করি পৃথিবীর কেন্দ্রে পোটেনশিয়াল এনার্জির মান কত? কেন্দ্রে, তাহলে কেন্দ্রে বললেই ছোটো আর কত হবে? 0 হবে, কারণ ছোটো আরের পরিচয় তো আমি বলছি কি, সেন্টার থেকে দূরত্ব। তাহলে সেন্টারে আর এর মান কত হবে? 0। দেখো 0 বসাই দিলে এই সূত্রটা আসে -1.5 Gmm বাই বড় আর। তাহলে এটাই হলো পৃথিবীর ভেতরে, মানে ভূকেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা, বুঝছো? এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, ডিউতে আসছে কিন্তু, বুঝছো? তো দেখি আসো এবার আমি কীভাবে করি। আমি করবো এনার্জি কনজারভেশন। তো আমি কী করব, এই কোথায় গেল, এই যে, তো যেখান থেকে আসছে এটা ইনিশিয়াল পজিশন, আর যেখানে গেল সেটা ফাইনাল পজিশন। তো ইনিশিয়াল বিন্দুতে টোটাল এনার্জি আর ফাইনাল বিন্দুতে টোটাল এনার্জি সবসময় ফিক্স থাকবে, মানে আমরা দেবো E/I সমান E/F। তাহলে ইনিশিয়ালি আমার মধ্যে যখন বস্তুটাকে ছাড়া হয়েছে, এই বস্তুটাকে তুমি যখন এখান থেকে ফেলস, তার তো কোনো ভেলোসিটি ছিল না, তাই না? তাহলে সে স্থির অবস্থান থেকে পড়ছে, তাহলে কাইনেটিক এনার্জির মান কত? 0, ঠিক আছে? কাইনেটিক এনার্জি 0। পোটেনশিয়াল এনার্জি হ্যাঁ ছিল -Gmm বাই, ওখানে তো সারফেসে ছিল মানে আর, ঠিক আছে? এবার যখন বুকেন্ডে আসলো, আমরা কেবলমাত্র বুকেন্ডে পোটেনশিয়াল এনার্জির সূত্র দেখছি, -1.5 Gmm বাই আর বুকেন্ডে এসে সে একটা ভেলোসিটি প্রাপ্ত হবে 12 mv²। তো দেখো, এটা সলভ করলে তুমি ভি এর মান পাবা। আর যেহেতু কোশ্চেনটাতে পৃথিবীর ভর দেওয়া ছিল না, মানে ছোটো এম তো কেটে যায়, কাজেই তুমি এখানে বুদ্ধি করে কি করবা, জিএম সমান GR² বসাই দিবা, বুঝছো? তো এটা ছিল বড় নিয়ম। এখন বলতে পারো SHM এর কনসেপ্ট দিলে কিভাবে সোজা হয়ে যায়। দেখো, আমরা SHM এ শিখছি যে এটা, এই লাইনটাকে আমরা বলি সাম্যাবস্থা। SHM আমরা পড়ছি এটা, আর এটাকে বলা হয় বিস্তার, মানে সর্বাধিক যতটুকু দূরত্ব যায়, বুঝছো? এটাকে বিস্তার বলে। তো আমাদের সাম্যাবস্থায় আমরা SHM পড়ে থাকি যে বেগের মানটা ম্যাক্সিমাম হয়, এবং সেই ম্যাক্সিমাম বেগের সূত্র থাকে ওমেগায়, বুঝলা? তো ওমেগার আবার সূত্র আছে 2π/T। তো এই ডেরিভেশন আমরা SHM করে আসি যে পৃথিবীর মাঝখানে যদি একটা সুড়ঙ্গ কাটা হয়, এই মনে করো সুড়ঙ্গ কাটি, বুঝছো? তো এই মাথা থেকে এই মাথায় গেল, প্রথমে এই যে গেল, যে আবার এই মাথায় ফিরে আসে, এই ফিরে আসতে প্রায় 84 মিনিটের মতো সময় লাগে, মানে অ্যাভারেজে 84 মিনিট, একটু কম বেশি আসে আর কি। তাহলে টাইম পিরিয়ডের মান হচ্ছে ফিক্সড 84 মিনিট, তা 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিতে পারো আর কি, বুঝছো? এ মানে কি ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো আমাদের এই সাম্য থেকে আমাদের ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা, ওটা হয়ে যায় পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, এটা পাতায় দিলে এক লাইনে অঙ্ক হয়ে যায়, বুঝলা? এভাবেও করতে পারো চাইলে। পরবর্তী কোশ্চেনে আসে, এটা ইসাক স্যারের বইয়ের অঙ্ক, একদম ইজি অঙ্ক। তো 3টা বিন্দু A B C। তো আমাদের কোশ্চেনে কি বলছে? কোশ্চেনে বলছে B আর C বিন্দুতে 1 কেজি রাখা, এখানে 1, আর আচ্ছা, C বিন্দুতে 2 কেজি, C বিন্দুতে 1 কেজি না, C বিন্দুতে 2 কেজি, আর এই বিন্দুতে 1 কেজি। ডিস্টেন্স বলা আছে BC হচ্ছে 2 মিটার, তাহলে এটা 1 মিটার, এটাও 1 মিটার, AB আর AC সব 1 মিটার। তো আমাদের প্রথম কোশ্চেন বলা D বিন্দুতে প্রাবল্যের মান কত। এই বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তো করি, চলো ইসাক স্যারের বইয়ের অঙ্ক করি। ডি বিন্দু, তো আমাদের ডি বিন্দুতে ভর থাকে কয়টা? ডি বিন্দুর জন্য ভর থাকে 2টা, বি আর সি। তো প্রথমে বি বিন্দুর জন্য প্রাবল্য বের করো, কী ছিল সূত্র? Gm/r²। তাহলে এম এর মান কত? 1 কেজি।
আর আর মানে তো 1, তাহলে বসাই দিলে আসে জি। ঠিক আছে, এবার বের করব আমরা সি বিন্দুর জন্য প্রাবল্য। তো জি বসাই দিলাম, সি বিন্দুতে ভর আছে কত 2, আর দূরত্বতে এগেইন 1, তাহলে পড়ে থাকতেছে কত 2g। তা আমরা কিন্তু জানি প্রাবল্য ভেক্টর রাশি, ডিরেকশন দেখতে হবে। তো আসলে দেখি এই ডি বিন্দুতে বসাবো 1 কেজি। আমরা কি শর্ত দিয়েছিলাম, যে বিন্দুতে আমরা কোনো কিছু বের করি তাকেই সবসময় সরাবো, কাছে নিয়ে আসবো অন্যের। তাহলে এই ডি বিন্দুতে ভরটাকে 1 কেজি ভরটাকে সি বিন্দুর কাছে নিব। ঠিক আছে, তাহলে এইটা দাঁড়ালো আমার ডি বিন্দুর জন্য প্রাবল্য, সি বিন্দুর জন্য প্রাবল্য সরি। আর এই ভরটাকে একবার নেব বি বিন্দুর কাছে, তো এইটা দাঁড়ালো বি বিন্দুর জন্য প্রাবল্য। তাহলে দুজনে কি বিপরীত দিকে আসে, তাহলে লব্ধি প্রাবল্য কত হবে, দুজনের বিয়োগফলের সমান। তাহলে ই সি মাইনাস সিবি, তাহলে অ্যান্সার আসবে কত জি। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, এ আর ডি বিন্দুতে বিভবের অনুপাত কত। তা আসলে বিভবও বের করে ফেলি। প্রথমে বের করি ডি বিন্দুতে, বি অফ ডি। আচ্ছা, ডি বিন্দুর জন্য ভর কয়টা আছে, এ বিন্দুতে কিন্তু কোনো ভর টাকা ছিল না, তাহলে ডি বিন্দুর জন্য স্টিল দুইটা ভরই আছে, বি আর সি। তাহলে ডি বিন্দুর বিভব হবে বি এর জন্য আর সি এর জন্য। ঠিক আছে, তো বিভবের সূত্র কী ছিল, মাইনাস জি এম বাই ডি। তাহলে মাইনাস জি, বি বিন্দুতে ভর রাখা ছিল কত কেজি, 1 কেজি, 1 কেজি। ডি এর মান এখনও 1, সি বিন্দুতে ছিল 2 কেজি, ডি এর মান এখনও 1, তাহলে করলে কত আসে 3g। সেমভাবে আমরা বের করব এই বিন্দুতে প্রাবল্য। তাহলে এই বিন্দুর জন্য ভর কয়টা আছে, দুইটা, বি আর সি, এগেইন বি আর সি। তাহলে এই বিন্দুর জন্য বিভব হবে এগেইন বি আর সি এর জন্য। তাহলে বসাও মাইনাস জি এম, বি বিন্দুতে রাখে 1 কেজি। আচ্ছা, এবার এই এ বিন্দু থেকে বি বিন্দু যে ডিস্টেন্স তা কিন্তু এইটা, তো ওইটার মানও কোশ্চেনে 1 কেজি বলা, বেঁচে গেছি 1 কেজি বলা। সেমভাবে সি বিন্দুতে আসো, সি বিন্দুতে ভর রাখা ছিল কত 2 কেজি। ঠিক আছে, আচ্ছা সি থেকে দূরত্ব কোনটা হবে, এটা, এটা হবে, তা ওইটাও দেখো 1 মিটার বলা কোশ্চেনে, বসায় দাও 1 কেজি। তাহলে এখানে অ্যান্সার আসলো 3g। তাহলে রেশিও কত হবে 1:1, বুঝলা, তাহলে রেশিও হবে 1:1 হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলা, ত্বরণ যদি সেম থাকে, ব্যাসার্ধ 1% বাড়ানো হলে মুক্তিবেগের শতকরা পরিবর্তন কত। দেখো মুক্তিবেগেরও আমি তোমাদের 3টা ফর্মুলা শেখাইছি, আসলে যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করতে হয়। আমাদের প্রথম যে ফর্মুলা সেটা ছিল তোমার √2 gm ডিভাইডেড বাই আর, এই একটা। সেকেন্ড ফর্মুলা ছিল √2 gr, আর থার্ড ফর্মুলা ছিল আরকে বাইরে রেখে √8/3 পাইরো জি। তা আমি তোমাদের এই 10টা শিখেছিলাম এই কারণে যে যখন যেটা প্রয়োজন হবে আমরা সেটা ব্যবহার করব। তো কোশ্চেনে দেখো বলা ত্বরণ যদি একই থাকে, তাহলে সম্পর্কটা আমার কার সাথে, জি এর সাথে। তাহলে জিটাকে ফিক্সড রাখলে আমরা মুক্তিবেগের সম্পর্ক কী পাই, ব্যাসার্ধের সাথে বর্গমূলের সমানুপাতিক। এবং দেখো পার্সেন্টেজ কিন্তু অনেক ছোট, তাহলে আমি কেবলমাত্র শেখাইছি যে এটাকে শর্টে করতে পারবা, ডেল আর বাই আর। পাওয়ারে কত আছে, হাফ, তাহলে এখানে হাফ বসাই দিব। তাহলে দেখো তো অ্যান্সার কত আসে, ডেল আর বাই আর বলা 1%, তাহলে অ্যান্সার হবে 0.5%। তাহলে অ্যান্সার এইটাই হবে, বুঝছো। আর যদি কেউ বড় করে করতে চাও সেটাও করতে পারো, এমসিকিউ তো, সময় বাঁচানোর জন্য বললাম। তো এরকম একটা ম্যাথ কিন্তু আমি কেবলমাত্র দেখাইছি স্যাটেলাইটের ক্ষেত্রে। তো আবার একটু দেখাই, যেহেতু আসলো তোমরা নিজেরা সলভ করলে বেশি ভালো হয়। যে একটা স্যাটেলাইট ছিল যা কিনা এইভাবে ঘুরতেছিল কোনো একটা প্ল্যানেটকে কেন্দ্র করে, এই সেন্টারে মনে করো কোনো একটা প্ল্যানেট ছিল যেটাকে কেন্দ্র করে এই স্যাটেলাইট ছিল। তাহলে এইখানে যে লোকটা থাকবে তার উপর কী কী ফোর্স আসবে আমি সেটা দেখাইছিলাম, কী কী ফোর্স তার উপর আসে। এক, তার উপর এই বরাবর থাকে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া থাকে। আচ্ছা, আগেরবার আমি কেন্দ্র বিমুখী বল দিয়ে দেখাইছিলাম, এবার আমি কেন্দ্রমুখী বল দিয়ে দেখাবো, বুঝছো, তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। তাহলে যেহেতু সে সার্কুলার মোশন করে, কেন্দ্রের দিকে অবশ্যই তার কেন্দ্রমুখী বল আছে এফসি, সেন্ট্রিপেটাল ফোর্স, আর তার নিজস্ব একটা ওয়েট আছে, সে ওয়েট আছে নিচের দিকে এমজি। ঠিক আছে, তো আমরা কিন্তু জানি যে যখন কেন্দ্রমুখী বল দেখাতে হয় তখন ইকুয়েশন এভাবে বানাতে হয়, সামেশন অফ এফ সমান এফসি। তাহলে এফসি এর মান কত হবে, এম v²/r। ঠিক আছে, তো অল্প উচ্চতায় তো এই জন্য আর দিলাম, মানে অল্প উচ্চতায় বললে তো আমরা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা 0 ধরি। আচ্ছা, তাহলে এবার রুল কী ছিল, কেন্দ্রমুখী বলের দিকে যে থাকবে সে প্লাস, যে কেন্দ্রমুখী বলের বিপরীতে থাকে সে হয়ে যায় মাইনাস। তাহলে mg - n
সমান কত হবে এম বি স্কোয়ার বাই আর। তো কোশ্চেনে যেহেতু বলা থাকে ওজনহীনতা অনুভব করতে হবে, তাহলে প্রতিক্রিয়া বলের মান 0 বসায় দাও, এম কেটে দাও, অ্যান্সার বের হয়ে গেছে ভি সমান √GR। নেক্সট আসি আমরা, উপবৃত্তাকার কক্ষপথে যখন কেউ ঘুরতে থাকে তখন তার কোনটা কনস্ট্যান্ট থাকে? আচ্ছা, উপবৃত্তাকার কক্ষপথে এনার্জি দিয়ে কনজার্ভ থাকতো সারা জীবন, তাই না? সে উপবৃত্তাকার হোক বা বৃত্তাকার হোক, এটা 1 নাম্বারই হবে। তবে এটা বহুপদী MSQ, কিন্তু বাকিগুলো একটু দেখো অন্যগুলো হয় কি না, ঠিক আছে? তো আমি দেখাই চলো অন্যগুলো হয় কি না। আরও একটা কিন্তু হবে, কৌণিক ভরবেগও হবে, ঠিক আছে? তো বলতে পারো কৌণিক ভরবেগ সংরক্ষিত হয় কীভাবে? আমরা কিন্তু পড়ছি যে টর্কের মান যদি 0 হয় তাহলে কৌণিক ভরবেগ কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, পড়ছিলাম কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট আর শর্ত ছিল এটা। তাহলে তুমি বলবা টর্ক 0 হলো কী করে? আসো দেখি টর্ক কীভাবে 0 হয়। মনে করো এখানে একটা প্ল্যানেট ছিল, হ্যাঁ প্ল্যানেট, এই যে, তো ওর উপর সূর্যের কোন বল আছে, আকর্ষণ বল আছে এই বরাবর, এই যে এটা গ্র্যাভিটেশনাল ফোর্স, আর তো কোনো ফোর্স নেই, ঠিক আছে? আর কেন্দ্রমুখী আছে, ওই একটা দিয়ে দেখালেই হলো, একই কথা। আর দূরত্ব কোন দিকে? দূরত্ব হচ্ছে সূর্য থেকে ওই বস্তুটার দূরত্ব ঠিক উল্টা দিকে, মানে এই বরাবর, বুঝে গেল তো? এ হচ্ছে তোমার রেডিয়াস ভেক্টর, মানে আর হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? তুমি বলবে 180, তাই না? বিপরীত দিকে তো, উল্টা দিকে একদম। তো তোমার কি টর্কের সূত্র মনে পড়ে? টর্ক সমান ছিল RF সাইন থেটা। সাইন 180-র মান কত আসে? কত আসে? 0 আসে। তাহলে টর্কের মান 0, তাহলে টর্ক 0 মানে কৌণিক ভরবেগও সংরক্ষিত হবে। এটা মনে রাখবা, আমাদের এই অধ্যায়ে সবসময় কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকতেই হয়, ঠিক আছে? আর গতিশক্তি তো হবে না, গতিশক্তি হয় নাকি? তাই উপবৃত্তাকার কক্ষপথে আমরা পড়ছি না, বেগের মান সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হয়, প্রত্যেকটা বিন্দুতে বেগের মান আলাদা। অনুসুরি বেগের মান একরকম, অপসুরি বেগের মান একরকম, বুঝছো? প্রত্যেকটা বিন্দুতেই বেগ আলাদা। আসি পরে, বলছে জি এর মান ধীরে ধীরে কমতে থাকলে চাঁদের কক্ষীয় বেগ ও ব্যাসার্ধ যথাক্রমে কীরকম হবে? চিন্তা করো তো, এটা আমাদের বইতে আছে এমন যে জি এর মান কমতে থাকলে সর্পিলাকার হবে, কিন্তু এইটা কেমন হবে তা আমাদের বইতে নাই, তা আমি এটাও অ্যাড করে দিছি সাথে, দেখাবো? চলো দেখি আসো, নিজের একবার চিন্তা ভাবনা করো, কিন্তু দরকার হলে পজ করে চিন্তা ভাবনা করো, অ্যান্সার শোনার জন্য বসে থেকে না, ঠিক আছে? আসো দেখি, মনে করো যে এই আমার পৃথিবী, আর চাঁদ ওইটারে কোথায় গেল, চাঁদ ওইটারে কেন্দ্র করে ঘুরতেছে। তো এই আমাদের চাঁদ বা প্ল্যানেট, এটা কেন্দ্র করে ওটারে ঘুরতেছে। তো দেখো চাঁদ ঘোরার পেছনে লজিক কী ছিল? চাঁদের প্রয়োজন ছিল কেন্দ্রমুখী বল mv²/r, তাই না? বা আমরা একটু অন্যভাবে যদি চিন্তা করি, কেন্দ্রমুখী না দিয়ে কেন্দ্র বিমুখী দিয়ে চিন্তা করি, দেখো খুব ভালো কনসেপ্ট বের হয় এখান থেকে। বিমুখী দিয়ে চিন্তা করলে বুঝতেও সুবিধা হয় যে চাঁদের কেন্দ্র বিমুখী বল আসবে এই বরাবর। কেন্দ্র বিমুখী বলের কাজ কি? ওকে কক্ষপথ থেকে ছিটকায় নিয়ে যাওয়া, ঠিক আছে? তো এইটারে নিউট্রাল করে কি? তুমি বলবা চাঁদ এবং পৃথিবীর মাঝখানে যে মহাকর্ষ বল আছে, এই মহাকর্ষ বলটা মূলত এটারে ব্যালেন্স করে, ফলে কিন্তু চাঁদ এখানেই ঘুরতে থাকে। তো এই গ্র্যাভিটেশনাল ফোর্সের সূত্রটা কেমন ছিল? সূত্র ছিল G(m)m/r², বুঝলা তো? এখন আমি বলতেছি যে আমি নাকি জি এর মান কমায় দেবো, জি কমায় দেবো। তো জি এর মান কমায় দিলে গ্র্যাভিটেশনাল ফোর্স কমে গেল, কেন্দ্র বিমুখী বলের মানটা আগের মতনই থাকলো, এটা তো রিডিউস হয়ে গেছে। মানে এক প্রকার বলতে পারি যে এটা বেড়ে গেছে, কারণ ও তো আগের মতনই মানে থাকবে, তাই না? তাহলে এটা বেড়ে গেলে কী হবে? বিমুখী বলের মান বেড়ে গেলে ও কক্ষপথ থেকে আস্তে আস্তে ছিটকে যাবে খুব ধীরে ধীরে। দেখো মানটা কিন্তু খুব ধীরে ধীরে কমানো হচ্ছে, মানে কনসেপ্টটা এমন হবে যে এই আমাদের পৃথিবী, এই ছিল চাঁদ, ওর ঘোরার কথা ছিল এইভাবে, কিন্তু ওর উপর পৃথিবীর টান কমে গেছে, তাহলে আস্তে আস্তে দেখো যে কক্ষপথ থেকে ছিটকে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওর কিন্তু ঘোরার কথা ছিল এইভাবে, দেখাই যাবে যে এইভাবে, এভাবে ঘোরার কথা ছিল। তো জি এর মান কমে যাওয়ার কারণে বিমুখী বল বেড়ে যাচ্ছে, আস্তে 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 যে কক্ষপথ বড় করে একসময় এইভাবে বড় করতে করতে ছিটকে চলে যাবে। এই পথটাকে আমরা বলি সর্পিলাকার। কী পথ বলি? সর্পিলাকার। আচ্ছা, এটা তো কনফার্ম যে পৃথিবী থেকেও দূরত্ব বাড়তে থাকবে, তাহলে 1 নম্বর অ্যান্সার হয়ে গেছে, রেডিয়াস বাড়বে। 2 নম্বর কোশ্চেন ছিল বেগের কি পরিবর্তন হবে? বেগ, হ্যাঁ বেগ কী হবে বলতে পারো? বেগ কী হবে? আমরা কিন্তু আগেই বলে নিছি, আমরা এই চ্যাপ্টারে যত অঙ্ক করি কৌণিক ভরবেগ সবসময় কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? তো কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট থাকলে আমরা কি বলি? mv/r সবসময় কনস্ট্যান্ট। তো চাঁদের ভর তো আর চেঞ্জ হচ্ছে না, তাহলে বেগের সাথে দূরত্ব কেমন? ব্যস্তানুপাতিক। তো
তাহলে বেগের মানটা আস্তে আস্তে হ্রাস পেতে থাকবে। তাহলে অ্যান্সার বলবো যে বেগ কমবে আর দূরত্ব হচ্ছে বাড়বে। বুঝলা? নেক্সট আসি, এটা আমার বানাই দেওয়া কোশ্চেন, যেহেতু এই টাইপের কোশ্চেন টেস্ট পেপারে থাকে, বাট আমি আসলে অনেকগুলো কোশ্চেন করছি। দেখো, এ বি আর সি বিন্দুতে প্রাবল্য বিভবের মান কত, মানে মনে করার জন্য যে বিভবের সূত্রগুলো মনে আছে কি না, প্রাবল্যের সূত্রগুলো, এই কারণে, আর কিছু না। আর একটু সমস্যা করছি তোমাদের এইচ আর ডি এর সম্পর্কগুলো ভালোভাবে মনে আছে কি না, এই কারণে। তো আমি কিন্তু বারবার তোমাদের বলি যে এইচটা আসলে কি, এইচটা পৃষ্ঠ থেকে দূরত্ব, মনে রাখবো। আর আমি তোমাদের যেখানে এক্স লিখছি, ছোটো আর লিখি, বা অনেক সময় দেখা যায় অনেকের খাতায় আমি ডিও লিখি, মনে তো থাকে না কার খাতায় কী লিখি, এগুলো সব থেকে সেন্টার থেকে মেজার করা দূরত্ব, কেন্দ্র হতে মাপা দূরত্ব। তাহলে একটা পৃষ্ঠ থেকে আর একটা হচ্ছে কেন্দ্র থেকে, মনে থাকবে, একটা পৃষ্ঠ একটা কেন্দ্র। তো আসো দেখি, তো আমাদের প্রথম কোশ্চেন এ বি আর সি। তো এই বিন্দুটা কোথায় দেখো তো, এই গ্রাফটা তো সবার নিশ্চয়ই মনে আছে যে এই গ্রাফটি ইন্ডিকেট করে পৃথিবীর ভেতরে কোনো কিছু, এই বিন্দুটি ইন্ডিকেট করে সারফেস, আর এই বিন্দুটা ইন্ডিকেট করে পৃথিবীর বাইরে। তাহলে এই বিন্দু পৃথিবীর ভেতরে, সেই ভেতরে আমাকে প্রাবল্য আর বিভব বের করতে হবে। তা আমি তো তোমাদের আগেই বলছি প্রাবল্য বের করা মানে আসলে জি বের করা। তাহলে ইনসাইড, ভেতরে, তাহলে ইনসাইড জি এর সূত্র কেমন ছিল, জি ইন্টু 1 মাইনাস এইচ বাই আর, অনেকে এটা দিয়ে মনে রাখছো, বা জি এক্স বাই আর দিয়েও মনে রাখছো, যার যেটা খুশি ওটা দিয়ে অঙ্ক করতে পারবা। তাহলে এবার দেখো, যার যেটা খুশি ওইটা দিয়ে তো পারবা, কিন্তু ইচ্ছা মতো মান বসাতে পারবা না। ভালো করে দেখো, এইচটা ছিল সারফেস থেকে। তাহলে বলো তো, আমি যখন এই কোথায় যাই, আমি যখন এ বিন্দুতে এইচের মান বসাবো, সেটা কত, r/3 বসাবো, অঙ্ক কিন্তু গেল, r/3 হবে না। দেখো r/3 তো সেন্টার থেকে মেজার করা দূরত্ব, সেন্টার থেকে, কিন্তু আমি তো আগেই বলে নিয়েছি এইচটা হচ্ছে পৃষ্ঠ থেকে। তা পৃষ্ঠ তোমার কোনটা, এটা নেই যে পৃথিবীর সারফেস, এটাই যে পৃথিবীর সারফেস থেকে। তাহলে সারফেস থেকে তোমার ওই বিন্দু দূরত্ব হচ্ছে এতটুকু, এই যে এতটুকু। এই দূরত্বটুকু কত, r-r/3, মানে তুমি যদি এইচ হিসাব করে বসাও তাহলে কিন্তু 2r/3 বসাতে হবে। কথা বুঝছো? কিন্তু কেউ বলতে পারো আপনি তো আরেকটা সূত্র লিখছিলেন, জি ইন্টু এক্স বাই আর। হ্যাঁ ঠিক আছে, যদি কেউ এটা দিয়ে করতে চাও, এক্স তো ছিল তোমার সেন্টার থেকে, বুঝলা? তাহলে সেন্টার থেকে দূরত্ব কিন্তু দেখো যে r/3 আসে, ফলে সে কিন্তু এখানে এক্সের মান r/3 বসাই দিবা। আমার কথা বুঝছো? তাহলে বাকিগুলো কিন্তু তোমরা পারবা না। ও আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বাকি দেখো, এই যে এই বিন্দুটা আর এই বি বিন্দুটা সব কিন্তু পারবা। আচ্ছা বি বিন্দুতে, এই বি বিন্দুতে পৃষ্ঠ থেকে দূরত্ব কত হবে, এটা কিন্তু সারফেস, তাহলে সারফেস থেকে দূরত্ব মানে এইচ হবে এটা কিন্তু, বুঝছো? তাহলে কত হবে, এটুকু, এটুকু হচ্ছে 2r, এটুকু r, তাহলে 2r মাইনাস r। আমার মনে হয় বুঝতে পারছো। আরেকটু মনে করাই দিই যে তোমার বিভবের যে ফর্মুলাটা, বিভবের ফর্মুলা আমাদের কী ছিল, মাইনাস জিএম বাই আর। হ্যাঁ, বিভবের ফর্মুলা কিন্তু কেন্দ্র থেকে ছিল, খেয়াল রাখবা কোথা থেকে ছিল, সেন্টার থেকে। এটা একটু মাথায় রেখে অঙ্কগুলো করবা, বুঝছো? ওকে দেখাই নিও, কারণ যদি কনফিউজিং হয় যে এটা ঠিক আছে কিনা, সে আমাকে পরে দেখাই নিও। আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই বিভবের ফল একটু আগে আমি বলছি, এটা কিন্তু ইনসাইড না, এই সূত্র কিন্তু ইনসাইডের জন্য না, এটা শুধুমাত্র ভ্যালিড কার ক্ষেত্রে, আউটসাইড আর সারফেস হলে, আউটসাইড আর সারফেস। তো ইনসাইডের ফর্মুলা কিন্তু তোমাদের ওই যে বড় সূত্রটা লিখে দিছি ওইটা মনে রাখারও, এটা মনে আছে তো, যে ভিতরে আসলে মানে অর্ধেক হয়, তো 2 ছিল, 2 এর সাথে যোগ করলে হয় 3, মান কমানোর জন্য আবার ছোটো আর স্কোয়ার বাই বড় আর স্কোয়ার দেবো। তো এটা দিয়ে কিন্তু আমার এই বিন্দুতে বের করতে হবে, বুঝছো? চেষ্টা করবা নিজেরা একবার। নেক্সট কোশ্চেন বলছে, কোনো বস্তুর ওজন ডব্লু পৃথিবীর ঘূর্ণন বেগ দ্বিগুণ হলে ওজন কত গুণ হবে? মেরুতে, আচ্ছা মেরুতে ওজন বলা ছিল। তো এই ঘূর্ণন ক্রিয়ার জন্য ওজনের ফর্মুলা মনে আছে কারো, মানে জি এর ফর্মুলা, জি প্রাইম সমান ছিল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা, এটা ছিল ফর্মুলা। তাহলে মেরুতে আমরা জানি ল্যামডা কত হয়ে যায়, 90 ডিগ্রি হয়ে যায় মেরুতে, মানে জি প্রাইম সমান জি পড়ে থাকে, ঠিক আছে? আচ্ছা এখন কোশ্চেন করছে, দেখো পৃথিবীর ঘূর্ণন বেগ যদি দ্বিগুণ করো, আচ্ছা আমাকে বলো মেরুর ক্ষেত্রে এই টার্মটা কি থাকলো নাকি থাকলো না? ঠিকই কোশ্চেন, বুঝছো?
মেরুক্ষেত্রে এই অংশটা কিন্তু থাকলোই না। কাজে ঘূর্ণায়ন বেগ দ্বিগুণ করা হোক বা অর্ধেক করা হোক বা না থাকুক, তার জি প্রাইম তো সারা জীবনে জি হবে। কথা বোঝনি? যে আমার এই অংশটা তো মেরুতে থাকতেছেই না, তাহলে জি প্রাইম তো জিই হয়ে যাচ্ছে, এই অংশটা তো থাকতেছেই না। ফলে অ্যান্সার হচ্ছে ওজন এখনও ডব্লুই হবে। 2W 3W বা 17W কিছুই কিন্তু হবে না, বুঝছো? কিন্তু হ্যাঁ, যদি এটা বিষুবীয় অঞ্চলে কোশ্চেন করতো তাহলে একটা প্রভাব দেখা দিত। দেখো, যদি আমাকে বলতো বিষুবীয় অঞ্চলে কী হবে, তা আমরা কিন্তু জানি যে বিষুবীয় অঞ্চলে ল্যামডার মান কত হয়ে যায়? 0। ল্যামডা 0 হয়ে গেলে কিন্তু এই পোর্শনটুকু থাকে। তাহলে একবার এইটা দিয়ে বের করবা, আরেকবার কী করবা? ওমেগার মান দ্বিগুণ করে আরেকবার জি বের করতে। দ্বিগুণ করলে কত হয়? 2 ওমেগা। এইভাবে। তাহলে যদি বিষুবীয় অঞ্চলের কথা বলতো তাহলে কিন্তু আমরা এই কাজ করতাম। ঠিক আছে, ওকে, নেক্সট। হ্যাঁ, এটা খুব ভালো অঙ্ক। বলছে 1 কেজি ওজন, মানে ওটা ওজন কিন্তু কেজি ওয়েট মানে কিন্তু ওজনের একক। তো 1 কেজি ওজন চিনি কোথা থেকে কেনা বেশি লাভজনক? তা বোঝাই যায় যে অ্যান্সার দুইটার ভিতর হবে, মেরু বা বিষুবীয়। বাকিগুলো এমনিই দেওয়া। দ্রাঘিমাংশে তো জিয়ের কোনো পরিবর্তন হয় না। তো এই মেরু বা বিষুবীয় দুইটার মধ্যে একটা হবে যে 1 কেজি চিনি আমি কিনবো, 1 কেজি ওজনের চিনি, ভরেন না কিন্তু। তো কোশ্চেনে বলছে 1 কেজি ওজনের চিনি তুমি কোন জায়গা থেকে কিনলে বেশি লাভজনক হবে? চিন্তা করো কি হয়। তাহলে করি আসো। তো আমার কোশ্চেনে বলা ওজন নাকি সেম হবে? ওজন সেম হবে। 1 কেজি ওজন তুমি যেখানে যাও, মেরুতে যাও বা বিষুবীয় যাও, ওজন সবসময় সেম হবে। আচ্ছা, ওজনের ভিতর কী ছিল? mg। তা আমরা জানি যে মেরু আর বিষুবীয়তে কিন্তু জি এর একটা পার্থক্য আছে। হ্যাঁ, জি এর একটা পার্থক্য আছে। তা বলো তো কোথায় জি বড়? আমি এই অংশটা মেরু দিলাম, এই অংশটা দিলাম মেরু, এই অংশটা দিলাম নিরক্ষরেখা বা বিষুব রেখা। তা আমরা কিন্তু জানি মেরু অঞ্চলে জি এর মানটা বড় হয়, আর বিষুবীয় অঞ্চলে তো জি থেকে কিছু একটা অংশ কাটা যায়, ওই যে ওমেগা স্কোয়ার আর এই অংশটা কিন্তু কাটা পড়ে যায়। তাহলে জি এর মান বড় মানে জি প্রাইম বড়, জি ডবল প্রাইম ছোটো, বুঝছো তো? তাহলে দেখো তো, জি প্রাইম যদি বড় হয় তাহলে ভর কোথায় বেশি হবে? আমি একটা ভরকে ছোটো এম দিই, আরেকটা ভরকে বড় এম দিই, বুঝছো? বড় এম দিলাম বোঝার সুবিধার জন্য, একটাকে ছোটো এম দিই, একটাকে বড় এম দিই। ছোটো এম, এটা মনে করো বড় এম। তাহলে যেহেতু জি প্রাইমের মানটা বড় ছিল, তাহলে আমি বলতে পারি ওর এমটা হবে ছোট, এই এমটা হবে বড়। বলতে পারি ব্যস্তানুপাতিক। তো দেখো যে ব্যস্তানুপাতিক, তার মানে কি বুঝলাম? যে ভরটা বেশি আসবে কোথায়? বিষুবীয় অঞ্চলে ভরটা বেশি আসবে। এর মানে 1 কেজি ওজনের চিনি তুমি যদি ভরে পরিমাপ করো, সেই ভরটা তুমি বিষুবীয় অঞ্চলে বেশি পাবা। তার মানে বিষুবীয় অঞ্চলে বেশি পরিমাণ তুমি চিনি পাবা। আমরা একটা বস্তু পরিমাণে বেশি নাকি কম তা তো ভরের উপরই নির্ভরশীল হয়ে থাকি, তাই না? পরিমাণ, এইটাই কিন্তু আমাদের পরিমাণ বোঝায়। যেখানে পরিমাণ বেশি সেখানে ভর বেশি। তাহলে 1 কেজি ওজনের চিনি পরিমাণে বেশি পাবো কোথায় গেলে? বিষুবীয়তে। তাহলে বিষুবীয় থেকে কেনা বেশি আমার লাভজনক হবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, এটা খুবই খুবই ভালো কোশ্চেন। এটা অনেক ভালো কোশ্চেন। কি বলা? সমান ব্যাসার্ধ ঘনত্ব বিশিষ্ট দুইটা গোলক পাশাপাশি রাখা হলো। তো এই একটা গোলক আমার কাছে আছে, আর মনে করো এই একটা গোলক আমার কাছে পাশাপাশি রাখা, ব্যাসার্ধ আর ঘনত্ব সমান। তো আমাদের বলে এদের মধ্যে যে মহাকর্ষ বল হবে সেটা দূরত্বের কত ঘাতের সমানুপাতিক। তা আমরা জানি মহাকর্ষ বলের যে সূত্র কী ছিল? জিএমএম বাই আর স্কোয়ার। আচ্ছা, সূত্রটাই লিখি, ধরো সূত্রটাই লিখি, জিএমএম বাই আর স্কোয়ার। এই তো আর কি ছিল? সেন্টার থেকে সেন্টারের দূরত্ব, মানে এই দূরত্বটা, এটা হবে হচ্ছে আর। তো এটা তো আমরা ইজিলি বুঝতে পারি যে আর কত হবে। যে এটা যদি আমি ছোটো আর ধরি, এটাও যদি ছোটো আর ধরি, তাহলে এইখানে বসে যাবে 2r স্কোয়ার। হ্যাঁ, তাহলে কি বলবো? এফ এর সাথে আরের সম্পর্ক কেমন হবে? r⁻²। কিন্তু না, এটা কিন্তু হবে না, এটা হবে না। কোশ্চেনে দেখো কি বলা, কোশ্চেনে কি ভর কনস্ট্যান্ট বলা ছিল যে তুমি ভর কনস্ট্যান্ট ধরে করছো? কোশ্চেনে কিন্তু ভর কনস্ট্যান্ট বলেনি, কোশ্চেনে বলছে ঘনত্ব কনস্ট্যান্ট রাখা হয়েছিল, ডেনসিটি। তাহলে আমাদের কিন্তু ডেনসিটির ফর্মুলা ইউজ করে করতে হবে। তো দেখো কি করা যায়। আমরা এমকে কি লিখতে পারি? রো ভি না? ভি গোলকগুলো তো আয়তনের সূত্র হয় 4/3 πr³। এটা কিন্তু আরও একটা ছিল, তাহলে আরও একটা রো, আরও একটা 4/3 πr³। ঠিক আছে, আর নিচে বসে যাচ্ছে আমার কত? 2। আচ্ছা, এটা তো আমি অলরেডি বড় আর দিয়ে ফেলছি, তাহলে একটা কাজ করি,
তাহলে এটাকে আমরা ছোটো আর না লিখে বড় আরই লিখি, কারণ এখানে আমি বড় আর দিয়ে ফেলছি, বুঝছো? এই তাহলে আমাদের থাকবে 2 বড় আর সেটার হোল কিউব। ঠিক আছে, তাহলে দেখো তো এইখানে এই সব রাশিগুলো কনস্ট্যান্ট না, জি, রো, 4/3 পাই, পাই 4/3 পাই, 2 ইভেন কনস্ট্যান্ট। তাহলে দেখো কী থাকে, উপরে থাকতেছে আমার r⁶, এই এখানে কিউব দিলাম কেন, তো স্কোয়ার হবে, আর নিচে থাকতেছে r²। তাহলে ফাইনালি কেটে কত থাকে, ফাইনালি কেটে থাকে r⁴। তাহলে অ্যান্সার হবে 4। বুঝছো, এটা কিন্তু ভালো কোশ্চেন অনেক। নেক্সট আমাদের বলছে, আচ্ছা এইটা আমি কেবলমাত্র কিন্তু এই টাইপের একটা অঙ্ক করাইছি, আমি আশা রাখি যে তোমরা এটা পারবো। বুঝছো, আমি একটু আগে করাইছি, দেখো সম্পর্কও বলে দিছিলাম যে এফের সাথে, তোমরা একটু পড়ে দেখো, এটা পারার কথা। যে এফের সাথে আমি দেখাইছিলাম যে ওই অঙ্কটাতে r⁴n এর সাথে সম্পর্ক ছিল, হ্যাঁ, r⁴n ছিল। তো এখানে r⁴n না, ওরা কোশ্চেনে বলে দিছে -5/2, 5/2। এবার আমি কি করছিলাম, আমরা বলছিলাম যে এফ মহাকর্ষ বল, এটা প্রোভাইড করে কে, কেন্দ্রমুখী বল mv²/r। ঠিক আছে না? আবার এই বি এর স্থানে আমি কি বসাইছিলাম, বি এর সাথে সম্পর্ক বসাইছিলাম পর্যায়কালের, কী ছিল সম্পর্ক, 2πr/v, মানে ভি থেকে টাইম পিরিয়ডের সম্পর্ক বের করছি, সেখান থেকে আর এর সাথে টি এর সম্পর্ক বের করছিলাম। তো ওইটা যারা দেখছো তারা এটা নিজেরা চেষ্টা করো, করে আমাকে অ্যান্সারটা জানায় না যে এখানে কত আসছে। ঠিক আছে, আমি আর করে দিলাম না কিন্তু। পরেরটা তো আবারও একই অঙ্ক, দেখো আবারও একই অঙ্ক বলছে একটি স্যাটেলাইটের পর্যায়কাল টি এর গতিশক্তি পর্যায়কালের কত ঘাতের সমানুপাতিক সেটা দেখাতে হবে। তো বলতে পারো কই, এটা আগেরটার মতো তো না, আগেরগুলো তো ছিল মহাকর্ষ বল, হ্যাঁ, সেখান থেকে দূরত্ব ছিল, সেখান থেকে বেগ বের করছি, এটা তো অন্যরকম, এটা অন্যরকম না, এটা আরও সোজা। আসো দেখি আমরা করি এটা, তাহলে করে দিচ্ছি। তো আমাদের গতিশক্তি বলা, তো গতিশক্তি বলতে আমাদের মাথায় আসে কি, v²। তো আমাদের জিজ্ঞেস করছে যে এটা টাইম পিরিয়ডের সাথে কত ঘাতের সমানুপাতিক হবে, এটা আমাকে দেখাতে বলছে, বুঝছো? ঠিক আছে, আচ্ছা, তা দেখো কোন ইকুয়েশনে যাবা বলো, বি এর সাথে টি এর ফাংশন জানতে চাইছে, কিন্তু কোন ইকুয়েশনে যাবা? এটা ওই যে তোমার ইয়ের সূত্রটা কি মনে পড়ে, টি এর সূত্র, টি এর সূত্র কী ছিল, 2πr+h এর হোল কিউব বাই জিএম ছিল, তাই না? √r ছিল r+h, তো এটাকে আমি আর দিলাম r³ বাই জিএম। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কী লেখা যায়, t² প্রপোর্শন r³। এটা তো এক প্রকার কেপলারের সূত্রই, তাই না, t² প্রপোর্শন r³। তাহলে আমার সম্পর্ক লাগবে এবার ভি এর সাথে। আসো তো দেখি বি এর সাথে কী সম্পর্ক ছিল, বি সমান কী ছিল, √r জিএম বাই ছোটো আর ছিল। ঠিক আছে, তাহলে এটার স্কোয়ার করে দাও, তাহলে v² ইনভার্সলি প্রপোর্শন টু কী থাকে, আর থাকে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি এবার, যেহেতু আমার সম্পর্ক লাগবে কার সাথে, কার, গতিশক্তির সাথে পর্যায়কালের, মানে আমার আলটিমেটলি সম্পর্ক লাগবে v² সাথে টাইম পিরিয়ডের। ঠিক আছে, তাহলে কি করা যায় বলো, কী করবো বলো? এখান থেকে একটা কাজ করো, আর এর মানটা ফাঁকা করে নিয়ে আসো, তাহলে আর সমান কী থাকে, t⁴ থাকে না, বুঝলা? ওই আর এর মানটা এখানে বসায় দাও, কাজ শেষ। দাও এটারে বসায় দাও এখানে, দেখো কী থাকে, v² 1/, তো আমরা দেখছি যে আর সমান থাকতেছে t⁴ তো দেখো হয়ে গেছে। তাহলে v² প্রপোর্শন টু কত থাকে, t⁻⁻², এই যে বেড়ে গেছে, এটাই অ্যান্সার হবে। তাহলে গতিশক্তি মানে তো আসলে v², তাহলে v² হবে t⁻²/3 ঘাতের সমানুপাতিক, -2/t। ঠিক আছে, পারার কথা এগুলো। 33 নাম্বার, এটাও ভালো, সবই ভালো ভালো এমসিকিউ আসলে। বলছে বায়ুমণ্ডল যদি না থাকে দিনের স্থায়িত্ব কী হবে, বাড়তো নাকি কমতো, ব্যাপারটা এরকম। তা আমাদের মূলত কী হয় বেসিক্যালি, দেখো পৃথিবী যে আছে, এই পৃথিবীর চারপাশে কিন্তু বায়ুমণ্ডল আছে, তাই তো? বায়ুমণ্ডল আছে মানে সেখানে কিছু ধূলিকণা আছে, তো তাই না, এখানে কিছু ধূলিকণা আছে। আচ্ছা, তুমি চিন্তা করো সেই ধূলিকণাগুলো, মানে বায়ুমণ্ডল যদি আজকে না থাকতো, তাহলে আমরা বলতাম যে সেই ধূলিকণাগুলোও নেই। এই যে ধূলিকণাগুলো আমি ডটেড করে দিছি, এই ডটেড অংশ এগুলো আর নেই। তাহলে তুমি বলো পৃথিবীর ঘুরতে এখন সহজ হবে নাকি কষ্ট হবে? আমাদের পৃথিবী তো ঘোরে, তাই না, রোটেশন আছে, ওমেগা আছে। তুমি কি বলবো, ওমেগা বাড়ে নাকি কমে বলো তো? দেখো আমরা জানি কৌণিক ভরবেগ তো সংরক্ষিত থাকে, আই ওমেগা সবসময় কনস্ট্যান্ট। ঠিক আছে, তো পৃথিবীর জড়তার ভ্রামক
এই জড়তার ভ্রামক কি এম আর স্কোয়ার না, মানে বলতে পারি জড়তার ভ্রামক প্রপোর্শনাল টু ভর। তাই ধূলিকণাগুলো যখন থাকলো না, এই যে ধূলিকণাগুলো এরা তো আর থাকতেছে না, এরা আশেপাশ থেকে এরা বিদায় নিয়ে গেছে, তাহলে আমি একভাবে বলতে পারি যে ভরটা কমে গেছে। ঠিক আছে, তাহলে ভর কমে গেছে মানে জড়তার ভ্রামকের মান কমে গেছে। তাহলে দেখো তো জড়তার ভ্রামকের মান যদি কমে, মানে আই যদি রিডিউস হয়, তাহলে ওমেগার সাথে ব্যস্তানুপাতিক, তাহলে ওমেগা বাড়বে। বোঝা গেছে তো? ওমেগা যদি বাড়ে, ওমেগার সূত্র কী ছিল? 2π/T না, সমান ছিল ওমেগা। তাহলে ওমেগা যদি বাড়ে তাহলে নিশ্চয়ই টাইম পিরিয়ড কমবে। কারণ ব্যস্তানুপাতিক সম্পর্ক তো, ব্যস্তানুপাতিক। তো টাইম পিরিয়ড কমে যাওয়া মানে কি? সময় কম লাগা। মানে মনে করো আগে যেখানে যে একদিনে 24 ঘন্টা হইতো, এখন মনে করো পর্যায়কাল কমে গেছে, তোমার একদিনে 6 ঘন্টা হচ্ছে। তাহলে দিনের স্থায়িত্ব কী হয়ে যেত? বুঝতে পারছো কথা? বুঝছো তো? টাইম পিরিয়ড সময় গেছে তো, এখন তো কম সময় সে ঘুরে আসতেছে, তাহলে দিনের স্থায়িত্বকাল কমে যাইতো, তাহলে অ্যান্সার হবে কমতো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। কেপলারের সূত্রে সমানুপাতিক ধ্রুবক, এটা আমরা একটু বের করে দেখাই, এটা আমাদের বইয়ের এমসিকিউ প্রয়োজন হয় সব মাঝে মাঝে। টি সমান 2π√r+h/3/gm ছিল, তাই না? পর্যায়কালের সূত্র স্যাটেলাইটের তো মনে আছে তো, উপবৃত্তাকার কক্ষপথে ঘুরলে বা বৃত্তাকার কক্ষপথে ঘুরলে পর্যায়কালের সূত্রে এমনটা আসে। তো আমরা স্কোয়ার করে দিই, তাহলে কী থাকে? 4πr²gm/r³ থাকে। তাহলে এটাই তো কেপলারের সূত্র, T² প্রপোর্শন টু r³। তাহলে এই অংশটাকে আমরা বলি কেপলারের সূত্রের সমানুপাতিক ধ্রুবক, মনে রাখবা, বুঝছো? নেক্সট, মেবি এটা আমাদের শেষ কোশ্চেন। পৃথিবী পৃষ্ঠ থেকে নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান একটি স্যাটেলাইটের গতিশক্তি যদি n গুণ বাড়ানো হয় এবং এইটা আমি আসলে বানাই দিছি, এই কারণে যে তোমাদের আমি বারবার বলি, যখন মুক্তিবেগ পড়ানোর আগে দেখবা আমি কিছু থিওরি পড়াই যে কোন বেগের রেঞ্জের কারণে কি কি হয়। তো তোমরা এই রেঞ্জটা মনে রাখছো কি না এটা টেস্ট করার জন্য মূলত এমসিকিউটা আমি রাখছি। মনে আছে কারো? না মনে থাকলে একটু মনে করার চেষ্টা করো। তা আমি মনে করাই দিই যে এমন ছিল ব্যাপারটা যে বেগের মান যখন কম হয়, কার থেকে কম হয়? 7.89 কিলোমিটার/সেকেন্ড থেকে কম হয়। তো এই বেগের মানটা বের করা হয় কি করে? মুক্তিবেগকে √2 দিয়ে ভাগ করে, এটা কিন্তু বের করা হয়। তো এই পথের জন্য, মানে এই স্পিডের জন্য তার পথটা কেমন হয়? উপবৃত্তাকার। দেখবা খাতায় লেখা আছে। ঠিক আছে, তো এইটা নিয়ে মূলত আমার কোশ্চেন না, কোশ্চেনটা হচ্ছে সে বৃত্তাকার পথে ছিল, সেখান থেকে সে উপবৃত্তাকার পথে ঘোরা শুরু করছে। এই রেঞ্জটা মূলত আমি মনে করি, আমি দুটো 5টা রেঞ্জ লেখাই দিয়েছিলাম, তার ভিতরে এরকম ছিল রেঞ্জ, যখন বেগের মানটা এক্স্যাক্ট 7.89 কিলোমিটার/সেকেন্ড বা মুক্তিবেগকে √2 দিয়ে ভাগ করে ওইটা করবা, তখনই শুধুমাত্র সে কী হবে? সার্কুলার মোশন করবে। ঠিক আছে, আর উপবৃত্তাকার পথে ঘোরার কন্ডিশন ছিল 7.89 থেকে মানটা বড়, কিন্তু সেই মানটা আবার ছোটো হবে মুক্তিবেগ থেকে, 11.2। তো এটা ছিল আমাদের মুক্তিবেগ, এই রেঞ্জের মধ্যে থাকলে সে হবে উপবৃত্তাকার। তো কোশ্চেন আমার ওইটাই যে গতিশক্তি যদি n গুণ বাড়ানো হয় তাহলে সে উপবৃত্তাকার পথে ঘোরা শুরু করে। তো আমাদের সেই n এর মানটা কত ছিল? চেষ্টা করবে একবার নিজে, রেঞ্জ তো আমি বলে দিলাম যে এরকম রেঞ্জের মধ্যে থাকলে হবে, বুঝছো? চেষ্টা করো তো দেখি একবার।